আচ্ছা, এখন দেখবো হচ্ছে তাহলে হচ্ছে গুগল যে বিজনেস মাই প্রোফাইল, যেটা হচ্ছে গুগল বিজনেস প্রোফাইল, এটা হচ্ছে হয়ে গেল কানেক্টেড। ফেসবুক তো আমাদের এখানে অলরেডি কানেক্টেড ছিল। এটা যদি আমি একটা এখানে একটা ফোন নাম্বারে আমি একটা এসএমএস পাঠাই, 3474280292, তাহলে হচ্ছে এটা ওখানে টিক মার্ক চলে আসার কথা, অথবা ওটার সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা, নেক্সট। এগুলো নাম্বার কি সব আমেরিকান নাম্বার? বাংলাদেশি নাম্বার কাজ করে না? বাংলাদেশি নাম্বার এখানে টুলিওতে কাজ করে না। টুলিওতে বাংলাদেশি নাম্বার যে না এরকম না, নেওয়া যায়, নেওয়া অনেক টাফ, নাই বললেই চলে। আর নিলেও ওটা অনেক কস্টলি, 1 মিনিটে 28 টাকা করে 30 টাকা করে খরচ হয় কথা বল। তো এই জন্য বাংলাদেশের জন্য ফোন নাম্বার এন্ড টেক্সটিং এর জন্য হচ্ছে ফোন নাম্বার আর ইয়ের জন্য হচ্ছে কোনো ইন্টিগ্রেশন নাই। তো বাংলাদেশে এটা তেমন ভাবে ইউজ করা যায় না ফোন নাম্বারের জন্য। তবে হচ্ছে এখানে আমরা যদি কিছু কাস্টম ইন্টিগ্রেশন কইরা বাংলাদেশের কিছু বাল্ক এসএমএস বিডি আছে, এরকম কিছু সফটওয়্যার আছে যারা হচ্ছে এসএমএস প্রোভাইড করে। ঠিক আছে, তো এগুলো ইন্টিগ্রেশন করে হচ্ছে আমরা এসএমএস পাঠাইতে পারি। ঠিক আছে, যেমন আমার একটা সফটওয়্যার আছে যেটা হচ্ছে personalkhata.com, যেটা আমি নিজে বানাইছি এবং আমি নিজে ইউজ করতেছি, পরবর্তীতে এটা লঞ্চ করবো। এখানে কিছু এসএমএস ইমেল এসএমএস এর ইন্টিগ্রেশন আছে, যেখানে হচ্ছে এটা এই বাল্ক এসএমএস বিডি এপিআই ইন্টিগ্রেশন করা। ঠিক আছে, তো ওখানে বিভিন্ন ধরনের যে এসএমএস যায় সেটা হচ্ছে এটার মাধ্যমে যায়। তো বাল্ক এসএমএস বিডি হচ্ছে ওইরকম টুলিওর মতো এপিআই প্রোভাইড করে, কিন্তু এখানে স্পেশালিটি হইলো যে এটা বাংলাদেশের জন্য স্পেশালি। বাংলাদেশে আসলে এমন কোন সার্ভিস আমি এখনো পাই নাই যেখানে টু ওয়ে টেক্সটিং করা যায়। টু ওয়ে টেক্সটিংটা এখানে এপিআই আছে, এপিআইটা আমি খুললে সব কি রিভিল হয়ে যাবে, এই জন্য খুলতেছি না। তবে এই যে এখান থেকে মেসেজ পাঠাইতে পারবো আমি, সেন্ডার আইডি যে কোনো একটা দিয়ে এখানে আমি ইচ্ছা মতো চাইলে 1000 1 লাখ নাম্বার দিলেও এসএমএস চলে যাবো। তো আমি একটা নাম্বার, একজনের একটা নাম্বার বলো, 0167873 9743। আচ্ছা, এখানে আমি লিখলাম হ্যালো, হাউ আর ইউ টুডে। লেখা যদি আমি এই যে সেন্ড নাওতে প্রিভিউ করি, তাহলে সেন্ড হয়ে যাবে, সেন্ড হয়ে গেছে মনে হয় অলরেডি। তুমি মনে হয় মেসেজ পাই যাবে এখনই, 1-2 সেকেন্ডের মাঝে। গ্রুপ এসএমএস, ক্যাম্পেইন এসএমএস এখান থেকে ম্যানুয়ালি সেন্ড করা যায়, তবে এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এপিআই, এপিআই এর মাধ্যমে এই এসএমএস গুলো সেন্ড করা যায়। ঠিক আছে, তো এখানে ব্যালেন্স বিকাশের মাধ্যমে পেমেন্ট করে এখানে ব্যালেন্স সেট করা যায় এখানে। তাহলে এটা যদি আমরা এটার ব্যাক এন্ড ইউজ করি তাহলে হচ্ছে আমরা এসএমএস পাঠাতে পারবো। এপিআই ইন্টিগ্রেশন খুবই ইজি, ওটা আমরা চালিয়ে করতে পারবো। আচ্ছা, যাই হোক, এটা আমাদের এখানে দরকার নেই আপাতত। তো এটা হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে আমরা এখানে চলে গেলাম। গুগল বিজনেস প্রোফাইল যে বিষয়টা দেখালাম, রেপুটেশন ম্যানেজমেন্ট, তো ওইভাবে ওই কাজগুলো করে, যেখানে হচ্ছে লিস্টিংস, এই কাজগুলো করেই হচ্ছে ফেসবুক অলরেডি এই কাজটা অলরেডি তোমরা শিখে ফেলছো। তোমরা এখনই হচ্ছে কাজ শুরু করে দিতে পারো। ঠিক আছে, তো আমরা যদি হচ্ছে বিজনেস 1000 বিজনেস কল করি যে হচ্ছে এই ধরনের সার্ভিস দিচ্ছি, এই $100 চার্জ করলাম আমরা, চার্জ করে তাহলে এই সার্ভিসটা আমরা দিতে পারি। ঠিক আছে, ওকে। নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে এখানে জেনারেট লিস্ট ফ্রম ইউর ওয়েবসাইট বাই কানেক্টিং ওয়েব চ্যাট। তাহলে আমাদের যে একটা ওয়েবসাইট আছে voiceai center.com, voiceai center.com, তো এখানে এই ওয়েবসাইটে আমরা চাইলে এখানে একটা চ্যাট বট নিয়ে আসতে পারি, তাই না? তো এই চ্যাট বটটা আসলে আমাদের যে অ্যাকাউন্ট আছে সেখান থেকে করি, তাহলে ভালো হবে। ওয়েবসাইটের আবার 3টা ভার্সন আছে, র্যান্ডমলি এক এক সময় এক এক ভার্সন আসে। তো আমাদের যে গোহা লেভেল ভয়েস এআই সেন্টারে সেটা হচ্ছে app.voiceai center.com, এইটার হোয়াইট লেভেল ডোমেইন হচ্ছে এটা। তো আমরা যদি এটা রিসেল করি তাহলে হচ্ছে কেউ বুঝবেই না যে এটা গোহা লেভেল, সবাই বুঝবে এটা অন্য আরেকটা সফটওয়্যার। যেমন এখানে আমাদের লোগো লাগানো আছে, এটাকে যদি আমি একটু হোয়াইট করে দিই তাহলে লোগোটা একটু ভালো করে ভাসবে। কোম্পানি,
এই যে হোয়াইট লেভেল অপশন, এখান থেকে হচ্ছে এই যে লোগোটুকু চেঞ্জ করা যায়, টিম চেঞ্জ করা যায়, লাইট থিম, ডার্ক থিম, এমনকি ওই যে এই যে এটার যে কালার, এই যে সাইডে যে এই কালার করা গ্রিনিশ একটা কালার আছে নাকি, এই কালারটাও আমি নিজে অ্যাড করছি, ওখানে কুট করে অ্যাড করা যায়, এখানে যে যে কোনো কালার ইচ্ছা করে অ্যাড করা যায়। সাধারণত এরকম ডিফল্ট হচ্ছে এরকম আহ থাকে, কি বলে ওটাকে, এরকম ব্ল্যাক এন্ড হোয়াইট থাকে। আচ্ছা, এখন আমরা এই অ্যাকাউন্টে আসলাম, ওই একই জিনিস সব, মানে এটা যে কোনো অ্যাকাউন্ট চেঞ্জ হলে কোনো সমস্যা নেই, সব জায়গায় একই ফাংশন। তাহলে এখানে হচ্ছে জেনারেট লিস্ট ফ্রম ইউর ওয়েবসাইট বাই কানেক্টিং ওয়েব চ্যাট, তাহলে আমরা একটা ওয়েব চ্যাট করব, যেটা হচ্ছে আমাদের এই ওয়েবসাইটে এখানে অ্যাড হবে, যাতে হচ্ছে মানুষ এখান থেকে সরাসরি আমাদেরকে এসএমএস করতে পারে। ওয়েব চ্যাটের অপশনটা আছে সাইটসে, এখান থেকে চ্যাট উইজেট, ঠিক আছে, চ্যাট উইজেটে। তো এখানে বিভিন্ন ধরনের চ্যাট ক্রিয়েট করা যায়, আমি একটা চ্যাট ক্রিয়েট করি, তো এখানে একটা আছে অল ইন ওয়ান চ্যাট। এটা যদি করি তাহলে হচ্ছে ফেসবুক, মানুষ আমাদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমেল, এসএমএস, ইনস্টাগ্রাম সবকিছুর মাধ্যমে আমার সাথে কানেক্ট করতে পারবে। আর যদি লাইভ চ্যাট দেই তাহলে হচ্ছে শুধু হচ্ছে ওয়েব চ্যাট চলবে, লাইভ। ইনস্টাগ্রাম দিতে পারি, ঠিক আছে, ভয়েস এআই দিতে পারি, যেখানে হচ্ছে একটা এআই থাকবে, যেটা হচ্ছে মানে অনেকগুলো অপশন আছে, যেটা এআই থাকবে, যেটা হচ্ছে সরাসরি কথা বলবে। তাহলে আমরা একটা অল ইন ওয়ান চ্যাটের সাথে যাই, যেটাকে আমরা নাম দিই ভয়েস এআই সেন্টার। তো এখানে কি কি চ্যানেল আমরা চুজ করতে চাই, লাইভ, এসএমএস, ইমেল, ভয়েস এআই, ফেসবুক, ইনস্টাগ্রাম সবই চুজ করলাম, স্টিকি দিলাম, এই যে এরকম থাকবে, এখানে ক্লিক করে মানুষ এরকম কথা বলবে, ঠিক আছে। তারপরে এখানে অ্যাপিয়ারেন্স, তারপরে কালার, এগুলো সবকিছু অপটিমাইজ করা যায়, চেঞ্জ করা যায়, নিজের ইচ্ছা মতো কালার টালার অ্যাড করা যায়, অনেক কিছু করা যায়। কিন্তু এত কিছু আমাদের করা দরকার নেই, আমরা এটাকে সেভ করতেছি, এবং আমরা গেট দ্য কোড, আমরা এই কোডটা নিব, নিয়ে আমাদের এই কোডটা হচ্ছে কি করতে হবে, কপি দ্য কোড ইন দ্য বডি অর দ্য ফুটার সেকশন অফ ওয়েবসাইট। তাহলে বডিতে বা ফুটারে হচ্ছে আমাদের এই কোডটা রাখতে হবে আমাদের ওয়েবসাইটের। তো এই বডি আর ফুটার এটা সম্পর্কে জানতে হলে বেসিক আইডিয়া, যদি এইচটিএমএল সম্পর্কে আইডিয়া না থাকে, তাহলে W3 স্কিল, W3 স্কুলে তো আগে আমরা কোডিং করতাম, শিখতাম এখান থেকে। এখন তো সব এআই করে, এখন তো মানুষ আর কোডিং টোডিং করে না। তবে বেসিক এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্টের বেসিক ধারণা থাকলে, প্রোগ্রামিং এর বেসিক ধারণা থাকলে এটা অনেক লাভ হয়। তাহলে একটা জিনিস এখানে দেখো, সেটা হচ্ছে পৃথিবীতে যত ওয়েবসাইট আছে সব ওয়েবসাইটের এই পেজটা এই যে এরকম, ব্যাকএন্ডে এরকম, সবগুলো হচ্ছে একটা করে এইচটিএমএল ফাইল। এইচটিএমএল ফাইলের এই কয়েকটা অংশ থাকে, পার্ট থাকে, একটা হচ্ছে হেড, এটা হচ্ছে মাথা, আর একটা থাকে বডি, আর এখানে ইচ্ছা করলে চাইলে এখানে ফুটার অ্যাড করা যায়, ফুটার বা হেডার অ্যাড করা যায়, হেড তো এখানে অলরেডি আছে, চাইলে আমরা এখানে একটা ফুটার অ্যাড করে দিতে পারি, ঠিক আছে। তো আমরা এখানে ফুটার একটা অ্যাড করলাম এভাবে, তারপরে এখানে ফুটারটা এখানে ক্লোজ করে দিলাম, এটাকে ওপেনিং ট্যাগ, আর এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, ঠিক আছে। এরকম দেখো, এই এইচটিএমএল ট্যাগটা ওপেন হয়েছে এখানে, আর এটা ক্লোজ হয়েছে এখানে, মানে এটা হচ্ছে মূল এইচটিএমএল, এটার ভিতরে সব থাকবে। তারপরে হচ্ছে হেডটা এখানে শুরু হইয়া এখানে শেষ হয়েছে। তো আমি যদি এখানে পেজ টাইটেলটা চেঞ্জ করে দিই, চেঞ্জড, তাহলে এটাকে রান করি, তাহলে এই যে এখানে পেজ টাইটেলটা চেঞ্জ হয়ে যাবে। পেজ টাইটেল, এটা পেজ টাইটেলটা থাকে কোন জায়গায়, পেজ টাইটেলটা থাকে এই যে যে আমি এখানে, ধরো এই যে এখানে গেলাম, বা এই যে এখানে যাই, এখানে যাওয়ার পরে এই যে যে এখানে একটা গুগল সার্চ কনসোল নাম লেখা লেখা উঠতেছে না, ওটা হচ্ছে টাইটেল। সার্চ কনসোল লেখা উঠতেছে কিনা, এখানে মাউসটা নিলে যে লেখাটা উঠতেছে এটা হচ্ছে টাইটেল, ওটা দেখা যায় না ওয়েব পেজে, কিন্তু হেডিং দেখা যায়। H1 রে বলে হেডিং, দিস ইজ এ হেডিং, চেঞ্জড, এই যে চেঞ্জড, এখানে যা দিব তাই ওখানে আসবে, দিস ইজ মাই হেডিং, যেটা দিব সেটাই আসবে, প্যারাগ্রাফ এখানে যেটা দিব সেটাই আসবে। এগুলো হচ্ছে আগে ম্যানুয়ালি আমাদের কোড করতে হইতো, হ্যাঁ। তো আমরা যে কোনো একটা ওয়েবসাইটে যাই, প্রথম আলোতে যাই,
প্রথমত যাই যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে আমরা এই সেম স্ট্রাকচার দেখবো, এইচটিএমএল, হেডার, বডি, তারপরে ফুটার। কি হলো, প্রথম আলো বন্ধ নাকি? না, ঠিক আছে। তাহলে প্রথম আলোতে গেলাম। তাহলে এখানে যদি আমরা রাইট ক্লিক করব, করে এখানে ইন্সপেক্ট ক্লিক করব। ইন্সপেক্টে ক্লিক করার পরে এই ওয়েবসাইটের যত কোড আছে সব এখানে চলে আসছে। নিচে আমাদের এগুলো দরকার নাই। তাহলে এখন দেখো, এই যে এইচটিএমএল আমি ধরলাম, এখান থেকে এটা কোথায় ওপেন হয়েছে আর কোথায় ক্লোজ হয়েছে এরকম চলে আসছে ডাইরেক্ট। এই যে এটা হচ্ছে এইচটিএমএল। এরপর আমাদের হেড, এই যে হেড ওপেন ক্লোজ, হেডের মাঝখানে অনেক কিছু, এদের মাঝে টাইটেলের ভিতরে প্রথম আলো আছে কিনা, আছে না? প্রথম আলো, প্রথম আলো নিউজ পেপার এটা। এখন তুমি প্রথম আলোতে যাই এখানে রাখো, দেখো এই যে প্রথম আলো বাংলা নিউজ পেপার যেভাবে লেখা আছে ওভাবে আছে। ঠিক আছে। তো মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন, কিওয়ার্ডস, এগুলো হচ্ছে এসইওর জন্য লাগে। তারপরে এখানে আর অনেক কিছু আছে। এই যে টুইটার মুইটার হাবি জাবি অনেক কিছু। এগুলো ওই যে অনেক স্ক্রিপ্ট স্ক্রিপ্ট, ফেসবুক টেসবুক তারা এখানে কানেক্ট করে রাখছে। লিঙ্কের মাধ্যমে তারা এই যে গুগল টুগল অনেক কিছু ডিএনএস এর কানেক্ট করে রাখছে, যাতে হচ্ছে ই না হয়। এগুলো ব্যাকএন্ডে অনেক কাজ। তো ওগুলো আমাদের জানা দরকার নাই। আমাদের জানা দরকার হচ্ছে একটা এইচটিএমএল ফাইলে কি থাকে, যে কোনো একটা ওয়েবসাইটে একটা এইচটিএমএল থাকে আর একটা হেড থাকে আর একটা বডি থাকে। আমি বডিটাকে এখানে ই করে দিলাম, এখানে ই করলে এটা এক্সপ্যান্ড হবে। তো এই বডিটা এখান থেকে শুরু হয়, তারপরে বডিটা এখানে গিয়ে শেষ হয়। ঠিক আছে। এই তো বডি। তারপরে এখন বডির ক্ষেত্রে এখানে অনেকে ফুটার দেয়, যেগুলো ওল্ড ওয়েবসাইট সেগুলোতে ফুটার মোটার দেয় না। আর যেগুলো হচ্ছে অনেক নতুন করতেছে এগুলোতে ফুটার দেয়। তারপরে ওই যে এখানে ফুটার আছে দেখা যাচ্ছে, এই যে ফুটার। ঠিক আছে। ফুটার মূলত হচ্ছে একটা হেডার, ওয়েবসাইটের হেডার আর ফুটার। ফুটার থাকে একদম সবার নিচে। তো খালি এই যে, এই যে এখানে যে প্রথম আলো লেখা, নাগরিক সাংবাদিক, তারপরে এই যে অনুসরণ করুন, এই যে এগুলো, এই যে এগুলো হচ্ছে ফুটার। আর হেডার হচ্ছে একদম উপরে, যেখানে হচ্ছে এই যে মেনুগুলো আছে এগুলো হচ্ছে হেডার। তাহলে বলতেছে যে বডি ট্যাগের মাঝে যে কোনো জায়গায়, অথবা ফুটারের মাঝে, ফুটারটা তো বডির মাঝেই থাকবে, সেই জন্য হচ্ছে ফুটার বা হচ্ছে বডি ট্যাগের মাঝে হচ্ছে এটা অ্যাড করে দিব। তাহলে এখানে এই যে এরকম অনেকগুলো কোড তারা অ্যাড করছে, বিভিন্ন ধরনের কোড, আই ফ্রেম অ্যাড করছে। তো এরকম আমরাও এটা অ্যাড করে দিব আমাদের ওয়েবসাইটে। এটা একটা স্ক্রিপ্ট। স্ক্রিপ্টের মাধ্যমে হচ্ছে জাভা স্ক্রিপ্ট অ্যাড করে। জাভা স্ক্রিপ্ট সম্পর্কে এখন আমি আইডিয়া দিব না। তো জাভা স্ক্রিপ্ট সম্পর্কে না জানলে কিছু আইডিয়া নিয়ে নিও। ইউটিউবে, ফেসবুকে অনেক, ফেসবুকে ইউটিউবে অনেক ভিডিও আছে। ফেসবুকে নাই, আছে আর কি, ওটা ইউটিউবে গেলেই ভালো। তাই দেখো তারা স্ক্রিপ্ট অ্যাড করছে। তারা এই যে গুগলের কি একটা স্ক্রিপ্ট অ্যাড করছে এখানে। ঠিক আছে। গুগল সার্চ কনসোল না কি, সার্চ কনসোল না অন্য একটা স্ক্রিপ্ট অ্যাড করছে। এরকম যত স্ক্রিপ্ট অ্যাড করা হয় সব এখানে অ্যাড করা হয়। ঠিক আছে। তা আমি চাইলে এখানে যে কোনো একটা সেকশন যদি আমি খুঁজি, যেমন এই যে এটা পূর্ণিমার ছবি না শাবনূর, এটা হ্যাঁ, শাবনূরের ছবি এখানে ধরি, তাহলে দেখা যাচ্ছে যে এই যে এখানে একটা ইমেজ আছে, ইমেজ ট্যাগ দেখছো? এটা একটা পিকচার ট্যাগের মাঝে রাখছে এই ইমেজটাকে। তারপরে এখানে একটা ইমেজের একটা আলাদা একটা ইউআরএল আছে, যেটা হচ্ছে মিডিয়া। মিডিয়ার মাঝে মানে এইভাবে তারা একটা ইউআরএল করে রাখছে তারা, যে ইউআরএলটা এইভাবে ধরলে আসার কথা, ওটাকে কপি করে নিয়ে এই ইউআরএলটা যদি আমরা এখানে দিই তাহলে হচ্ছে ইমেজটা এভাবে এসে পড়ে। এখন এই ইমেজটা সেভ করে দিলে ডাউনলোড হয়ে যাবে। যাই হোক, এভাবে যত মিডিয়া আছে সবকিছু, ভিডিও বলো ই বলো, সবকিছু এরকম লিঙ্ক আকারে থাকে। আর এই যে যে লিঙ্কটা, এই লিঙ্কটা কোথায় আছে? এইটা মূলত হচ্ছে তাদের সার্ভারের লিঙ্ক। অর্থাৎ তাদের যে ডেটাবেজ আছে সেই ডেটাবেজে এই ছবিটা আপলোডেড আছে, সেখানে সেভ করা আছে, ছবি আচ্ছা, ভিডিও যা আছে। আচ্ছা, এরকম যদি ফটো সেভ করা যায় তাহলে তো পাইরেসি হয়ে গেল না? হ্যাঁ, পাইরেসি হয়ে যাবেই তো। পাইরেসি তো হয়, ছবি তো মানুষ ডাউনলোড করে নেয় ইন্টারনেট থেকে। তবে এখানে এখানে এটাকে ই- এ আসলে ফেরানোর উপায় নাই, তবে কিছু আছে, রেস্ট্রিক্ট করা যায় যাতে কেউ রাইট ক্লিক করতে না পারে, আর ছবি নিতে না পারে, এরকম কিছু অপশন আছে। তবে এগুলো, এটা পাইরেট করে আর লাভ কি? এগুলো অধিকাংশ ক্ষেত্রে পাইরেসি তো হয়, অনলাইনে তো সব পাইরেসি হয়। তবে এখানে এখানে যদি তুই অফ করে দিস তাহলে তো কেউ যে কেউ এখান থেকে আইসে এরকম একটা স্ক্রিনশট নিয়ে নেবে, এরকম করে স্ক্রিনশট নিয়ে হয়ে যাবে। আর ছবি এখানে ফেরানো যায় না, ছবি যায় এগুলো। আর এগুলো পাইরেসি হইলে সমস্যা কিছু। তো নেটফ্লিক্সে পাইরেসি হয় না? ও নেটফ্লিক্স এর বিজনেসই হচ্ছে মিডিয়ার বিজনেস, তারা খুবই অনেক টেকনোলজি ইউজ করছে যেটার মাধ্যমে হচ্ছে কোনো স্ক্রিনশট স্ক্রিনশট নেওয়া যায় না, বা হচ্ছে ই করা যায় না। তারপর তো নেটফ্লিক্স এর অনেক কিছু হচ্ছে পাইরেটেড হয়েছে না।
নেটফ্লিক্সে সবকিছু এখন ওই যে মুভি বক্সে পাওয়া যায়। ঠিক আছে। হ্যাঁ, ওইরকম অপশন আছে, করা যায়। তবে হচ্ছে সাধারণত এরকম থাকে, ওপেন থাকে। স্পেশালি নিউজ পেপার, তারা তো চায় যে মানুষ তাদের এইগুলো শেয়ার করুক নেট। ঠিক আছে। তো এই তো। তো এখানে আমরা বুঝতে দিলাম, তাহলে হেড সেকশন বা ফুটার সেকশনে আমরা অ্যাড করে দিব। তাহলে আমরা এটা নিয়ে যাই। এটা নিয়ে এখন এইটা আমাদের এইটা করা হচ্ছে কি দিয়া। এটা হচ্ছে আমার একটা প্রজেক্ট আছে যেখানে হচ্ছে ক্লড দিয়ে আমরা হচ্ছে এটাকে এডিট করব। তাহলে ক্লড কোডে আমি হচ্ছে একটা প্রজেক্ট, আমার এই প্রজেক্টটা খুলবো যেখানে হচ্ছে আমার এটা আছে, পার্সোনাল ভয়েস সেন্টার, এটা তো প্ল্যাটফর্ম। তাহলে এটা এখানে নাই। আম, আচ্ছা, এটা আমার গিট হাব অ্যাকাউন্ট আছে। তো সবসময় গিট হাব ইউজ করি যখন হচ্ছে এই সফটওয়্যার টফটওয়্যার বানাই বা হচ্ছে ওয়েবসাইট বানানো। গিট হাব ইউজ করলে হচ্ছে কম্পিউটার নষ্ট হয়ে গেলেও কোনো সমস্যা নাই, সবকিছু সেভ করে আছে। কম্পিউটার হারিয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, কত কিছু হয়ে যেতে পারে। মোবাইল নষ্ট হয়ে যেতে পারে। গিট হাবে ভয়েস সেন্টার নামে এই যে এটা আছে। তো আমি আমার এখানে যাব, যাহেরা বলবো যে প্রথমে আগে আমি একটা এখানে ফোল্ডার ক্রিয়েট করে নিই। আমি ফোল্ডারটা এখান থেকে সিলেক্ট করে নিব, যেভাবে আমরা ক্লড কোডে কোড করি আর কি। তো আগে আমি বলবো যে ক্লোন দিস রিপো হিয়ার। তো একে বললাম যে এটা এই রিপোটা মানে হচ্ছে এই যে প্রজেক্টটা আমার আছে এটা এখানে ক্লোন করো। ক্লোন করলে সে এখন এটাকে ক্লোন করতেছে। 1 মিনিট সময় লাগবে আর কি। আচ্ছা, ঠিক আছে। তো এটা এভাবে হচ্ছে ওই চ্যাট চ্যাট যখন ইনস্টল করে দিব, ওই কোডটা যখন আমাদের ফুটার বা হেড সেকশনে আমরা দিয়ে দিব, তখন হচ্ছে আম, এটা কি হবে, এটা এখানে শো আপ করবে। ঠিক আছে। তারপর যখন মানুষ এখান থেকে নক দিবে, তখন ওই এসএমএস গুলো এখানে আমরা এখানে দেখতে পারবো। ঠিক আছে। আচ্ছা, এটা নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে, সেটা কি দেখি, লঞ্চ প্যাডে যাই। লঞ্চ প্যাডে স্ট্রাইপ। এখন স্ট্রাইপ বাংলাদেশে নাই, বাংলাদেশে স্ট্রাইপ অফিসিয়ালি অ্যাভেলেবেল না। তবে স্ট্রাইপ নেওয়ার একটা ইজি পদ্ধতি হচ্ছে বাংলাদেশিদের জন্য, হচ্ছে একটা ইউকে কোম্পানি খোলা। ইউএসএ তে অনেক এক্সপেন্সিভ কোম্পানি খোলা, ইউকের একটা কোম্পানি খুললে সেই কোম্পানি খুললে মোটামুটি 10-15 হাজার টাকা লাগে। আমি যখন খুলছিলাম, এখন বেন কেমন লাগে। অনেক কোম্পানি আছে যারা হচ্ছে ইউকের কোম্পানি খুলে দিবে। তো ওইরকম একটা কোম্পানি, ওদের একটা সার্ভিস নিয়ে ইউকের একটা কোম্পানি খুললে সেখান থেকে হচ্ছে স্ট্রাইপ অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় ওই কোম্পানির আন্ডারে। একটা ওয়াইজ অ্যাকাউন্ট বা অন্য আর একটা একটা ব্যাংক অ্যাকাউন্ট, ওই বিজনেসের মাধ্যমে ওই বিজনেসের ডকুমেন্টস দিয়ে আর একটা স্ট্রাইপ অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। সো স্ট্রাইপটা মূলত কি, স্ট্রাইপটা মূলত হচ্ছে একটা পেমেন্ট প্রসেসর। অর্থাৎ স্ট্রাইপ যদি তোমার থাকে, তাহলে পৃথিবীর যে কোনো দেশ থেকে যে কারো কাছ থেকে তুমি টাকা বা ডলার রিসিভ করতে পারবা। ঠিক আছে। স্ট্রাইপ হচ্ছে মানে ওয়ান অফ দ্য মানে মানে লিডার আর কি ইন্ডাস্ট্রিতে আর কি। ঠিক আছে। এই পেপ্যালের মতোই। না, পেপ্যালের না। পেপ্যাল তো পেপ্যাল স্ট্রাইপ না। পেপ্যাল হচ্ছে পার্সোনাল, ওই বিজনেসের অ্যাকাউন্ট করা যায় পেপ্যালে। তবে পেপ্যাল আর স্ট্রাইপ ভিন্ন জিনিস। পেপ্যালও একটা পেমেন্ট ওয়ালেট, পেপ্যালের বিজনেস ইন্টিগ্রেশন করা যায়, ওইরকমই ধরা যায়। তবে স্ট্রাইপটা অনেক বিস্তৃত। এটার সবচেয়ে বিস্তৃত হওয়ার কারণ হচ্ছে এটার হচ্ছে এপিআই আছে অনেক ভালো, যে এপিআই এর মাধ্যমে যে কোনো ধরনের ইন্টিগ্রেশন করা যায়। এই যে দেখ এখানে, এখানে অথেন্টিকেশন, অথেন্টিকেশন এই এপিআই এর মাধ্যমে অথেন্টিকেট এসবিআই অথেন্টিকেট করার পরে প্রোডাক্ট থেকে শুরু করে যে কোনো প্রোডাক্ট আমি ক্রিয়েট করতে পারবো, সেই প্রোডাক্টের পেমেন্ট লিংক ক্রিয়েট করতে পারবো, চেক আউট সেশনস ক্রিয়েট করতে পারবো, মানে যা আছে সব কিছু ক্রিয়েট করা যায়। মানে হচ্ছে পুরো একটা পেমেন্ট, কি বলবো, $1 বিলিয়ন পেমেন্ট ইন্ডাস্ট্রি হ্যান্ডেল করা যাবে এটার মাধ্যমে। $1 বিলিয়ন, $1 ট্রিলিয়ন, কোনো সমস্যা নেই। ঠিক আছে। তো এরকম। তো আমার স্ট্রাইপ আছে, ওই স্ট্রাইপের মাধ্যমে আমি এখানে স্ট্রাইপটা কানেক্ট করে দিতে পারবো। তাহলে আমি এখানে যাই, এখানে আমারটা মনে হয় অলরেডি স্ট্রাইপ কানেক্ট হয়ে আছে, না থাকলে কানেক্ট করে দিচ্ছি। স্ট্রাইপ কানেক্ট করার জন্য এখন তেমন কিছু লাগে না, ওখানে যখন ক্লিক করা হয়
তখন হচ্ছে অটোমেটিক্যালি এখানে একটা ব্রাউজার ওপেন হবে, ওইটাখানে লগ ইন করলেই, স্ট্রাইপ অ্যাকাউন্টে লগ ইন করলেই সেটা ইন্টিগ্রেট হয়ে যাবে। এই যে আমার স্ট্রাইপ এখানে অলরেডি কানেক্টেড, ঠিক আছে। তাহলে হচ্ছে এখানে পেমেন্টসে যাই আমি, যেহেতু এটা পেমেন্টসের সেকশন। পেমেন্টসে ইন্টিগ্রেশনে হচ্ছে এখানে স্ট্রাইপটা আমার কানেক্টেড হয়ে আছে, আমি চাইলে পেপাল কানেক্ট করতে পারি। আরো এই যে এতগুলো পেমেন্ট মেথড এখানে কানেক্ট করছে, আরো অনেক পেমেন্ট মেথড আছে, যে কোনো পেমেন্ট মেথড, অনেক অনেক পেমেন্ট মেথড। আমরা যখন শুরু করি তখন শুধু ই ছিল স্ট্রাইপ, এখন মোটামুটি সারা পৃথিবীর সব ধরনের পেমেন্ট মেথড চলে আসছে, ঠিক আছে। এখানে পেপ্যাল ইউজ করা যায়, অথরাইজ নেট, এটা ইন্ডিয়া চলে। আচ্ছা, এগুলো কি ব্যাংকের মতো না ব্যাংক থেকে ভিন্ন? ব্যাংক থেকে ভিন্ন। পেমেন্ট প্রসেসর আর ইয়ের মাঝে পার্থক্য আমি বলি আগে বিষয়টা। রেজর পে এটা মনে হয় ইন্ডিয়া চলে, হ্যাঁ এটা ইন্ডিয়াতে চলে। বাংলাদেশে এখানে আমার পে এগুলো একটাও নাই। বাংলাদেশেও আছে আমার পে আছে, আরো কি কি যেন আছে, এই যে এগুলো, এগুলো হচ্ছে পেমেন্ট প্রসেসর, এগুলো হচ্ছে বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করবে। আমরা যদি বাংলাদেশি ই কমার্স সাইট করতে চাই তাহলে হচ্ছে এটা আমি ইনস্টল করব। এখন পেমেন্ট গেটওয়ে আসলে কাজটা কি? তো ধরো একজন হচ্ছে পেমেন্ট করবে হচ্ছে কার্ডের মাধ্যমে, একজন পেমেন্ট করবে বিকাশের মাধ্যমে, একজন করবে নগদের মাধ্যমে, ঠিক আছে না? এক একজন এক এক মেথডে পেমেন্ট করবে, কিন্তু আমার পক্ষে কি এত সবগুলো অ্যাকাউন্ট থাকা সম্ভব? সম্ভব না। আমি শুধু একটা পেমেন্ট গেটওয়ে নিয়ে নিব, এবং পেমেন্ট গেটওয়ে কি করবে, তাদের সব জায়গায় অ্যাকাউন্ট আছে, তারা তাদের সব ধরনের আছে, অ্যাকাউন্ট রিসিভ করার অপশন আছে, পেমেন্ট রিসিভ করার, ঠিক আছে। তো তারা হচ্ছে সব সব থেকে পেমেন্টটা রিসিভ করবে, সব ধরনের মেথড থেকে, ঠিক আছে। দাঁড়াও, স্ট্রাইপ পেমেন্ট চ্যানেলস, পেমেন্ট মেথড ফর বিজনেস, কি কি মেথড আছে? এই যে এখানে তো শুধু কার্ড না, এখানে ওরা অনেক ধরনের ওই যে বিভিন্ন ধরনের ব্যাংক, ওরা চাইলে ব্যাংকের মাধ্যমে ডাইরেক্টলি করতে পারে। কেউ চাইলে স্ট্রাইপে হচ্ছে গুগল পে এর মাধ্যমে পে করতে পারে, অ্যাপল পে এর মাধ্যমে পে করতে পারে। এখন আমার তো গুগল পে নাই, অ্যাপল পেও নাই, আমাদের দেশেই নাই। আফটার পে আছে একটা, এগুলো কিছু নাই। তো স্ট্রাইপ হচ্ছে ওদের অনেক ধরনের মেথড আছে, এই সবগুলো মেথড যে কেউ চাইলে, কারণ এক একজন এক এক ধরনের মেথড ইউজ করে পেমেন্ট করার জন্য, ঠিক আছে। আমার পক্ষে বা কোনো বিজনেসের পক্ষে এটা সবাই যদি করতে চায়, এটা অনেক হ্যাসল, সবকিছু প্রত্যেকটা বিষয়ে অ্যাকাউন্ট থাকতে হলে অনেক ঝামেলা। এই জন্য হচ্ছে পেমেন্ট প্রসেসর ইউজ করা হয়। পেমেন্ট প্রসেসর এই সবগুলো মেথড থেকে পেমেন্ট রিসিভ করবে, এবং এবং আমাকে আমার ব্যাংকে পেমেন্টটা পাঠিয়ে দিবে, ঠিক আছে। সে হচ্ছে মিডলম্যান, আর চার্জ করবে, সে চার্জ করবে 4% একটা চার্জ করবে, ঠিক আছে। তা আমি আমার এই অ্যাকাউন্টে দেখাই স্ট্রাইপে, এটা এখানে স্ট্রাইপ, ঠিক আছে। এটা হচ্ছে সফটমঙ্ক সলিউশন নামে আমার একটা কোম্পানি আছে ইউকেতে, ওটার ওখানে ই করা। তো এখানে দেখা যাচ্ছে গ্রোস ভলিউম হচ্ছে $98,000, এখানে কিছু এরকম এই জিনিসপত্র দেখা যায়। দেখা যায় ব্যালেন্স ট্যালেন্স দেখা যায়, ব্যালেন্সে এখন জিরো নাকি ওই $900 আছে। তারপরে এখানে ট্রানজাকশন সবকিছু এখানে দেখা যায়। তো এখানে ওই যে প্রোডাক্ট ক্যাটালগে আমরা হচ্ছে এখানে প্রোডাক্ট ক্রিয়েট করে রাখতে পারি, যে আমরা কি কি সার্ভিস দিব, যেমন আমরা ওই যে এসইও সাপোর্ট বা হচ্ছে এরকম বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমি ইচ্ছা মতো নাম দিই, এরকম নাম দিয়ে প্রোডাক্টের প্রাইস দিয়ে সিলেক্ট করা যায়। এরপর হচ্ছে পেমেন্ট লিঙ্কস ক্রিয়েট করা যায়। তো এই যে এরকম পেমেন্ট লিঙ্কস, যেমন এই যে এই পেমেন্ট লিঙ্কে $200 উইকলি, এটা যদি আমি কপি করে যদি অন্য একটা ইয়েতে খুলি এখানে, তাহলে হচ্ছে এই যে এরকম একটা চলে আসবে। এখন যে কেউ চাইলে এখানে পেমেন্ট করতে পারবে, ইউএসডি সিলেক্ট করে সে পেমেন্ট করবে। পেমেন্ট করার জন্য যে কেউ চাইলে এখানে কি করতে পারবে, তার কার্ড দিবে, কার্ড দিয়ে হচ্ছে পেমেন্ট করতে পারবে। আম, মূলত কার্ডে না চাইলে সে গুগল পেতে পেমেন্ট করতে পারবে, ঠিক আছে। এখানে আরো বিভিন্ন দেশে অনুযায়ী সে হচ্ছে এখানে আরো অনেক অপশন আসে, যেই দেশে সে এটা ওপেন করবে সেই দেশের অনুযায়ী ওই দেশের আরো অপশন চলে আসবে।
তো ওই আমার তো এত অপশন নাই, আমার তো ভিসাও নাই, মাস্টার কার্ড নাই, মানে ভিসা আছে মাস্টার কার্ড নাই, বা হচ্ছে এমএক্স নাই। তো ওগুলো হচ্ছে তারা যে পেমেন্ট মেথডই চাইবে সেটার মাধ্যমে তারা পে করবে। আর এই সব কিছু পেমেন্ট হচ্ছে স্ট্রাইপ হচ্ছে কালেক্ট করবে, এখানে কালেক্ট করে ওখানে ব্যালেন্সে এখানে করে দিল। তারপর আমি এখান থেকে যখন আমার এই ব্যালেন্সটা হয়ে যাবে, যেমন এই যে আমি একটা পে আউট করলাম, তাই না? যে কত আছে, 8 তারিখ, গতকালকে একটা পে আউট দিছি, সে হচ্ছে এটার টাকাটা হচ্ছে আমার ব্যাংকে পাঠিয়ে দিছে। সে হচ্ছে এই যে এটা আমার ইউএস এর ব্যাংক, ওই ব্যাংকে সে টাকা পাঠিয়ে দিছে। এখন আমি ওই ব্যাংক থেকে টাকা নিয়ে হচ্ছে আমি বাংলাদেশে আনতে পারি, কার্ড দিয়ে ইউজ করতে পারি, যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করতে পারি। তো এটাই হচ্ছে স্ট্রাইপ। স্ট্রাইপের মাধ্যমে সারা পৃথিবীর সব পেমেন্ট মোটামুটি ই করা হয়। তো স্ট্রাইপ ছাড়াও আরো অনেক ধরনের পেমেন্ট মেথড আছে, যেগুলো আমি এখানে দেখাইলাম। আহ, এখানে গেলেই, ইন্টিগ্রেশন অপশনে গেলেই সবকিছু দেখা যায়। আর সার্চ করলে তো এগুলো আসবেই, স্কোয়ার খুব পপুলার, পেপাল তো আছেই, এরকম অনেক পেমেন্ট মেথড আছে, সবগুলোর কাজ একই। ঠিক আছে, তো এখন পেমেন্ট মেথড কানেক্ট করার পরে এখানে আমরা গোহা লেভেলে বেশ কয়েকটা জিনিস করতে পারি। প্রথমে হচ্ছে আমরা এখানে ইনভয়েস, ইনভয়েস হচ্ছে ক্রিয়েট করতে পারি। আসলে ইনভয়েস এটা কি জিনিস? ধরো আমি একটা ক্লায়েন্টের কাছে, আহ, আচ্ছা আগে আমি এটা হচ্ছে এখানে প্রম দেই। ক্লড মনে হয় এটা ক্লোন করে, আচ্ছা ক্লড এটা ক্লোন করে ফেলছে। ঠিক আছে, আমি বলতেছি যে add this code in the body or footer section of the website। তা দিয়ে আমি ওই ওই কোডটা দিয়ে দিলাম চ্যাট উইজেটে। এখন এটা অ্যাড করে দিবে, তারপরে এটাকে আমি পাবলিশ করে দিব। ওকে, ঠিক আছে, হয়ে গেছে। পাবলিশ করে দিলে তারপরে এটা চলে আসবে। ওকে। তাহলে ইনভয়েস, তো ধরো আমি আমার একজন ক্লায়েন্ট আছে, এখানে হচ্ছে একটা এক্সাম্পল ক্লায়েন্ট ধরি। এখানে কার ইমেল অ্যাড্রেস আছে? আমার ইমেল অ্যাড্রেস আছে মাইক অ্যাট ভয়েস। হ্যাঁ আছে। তাহলে আমি এখানে যাই পেমেন্টসে, তাহলে আমি একটা ইনভয়েস ক্রিয়েট করব। ইনভয়েস মানে হচ্ছে আমি একটা মেমু দেবো আর কি। বাংলাদেশে দোকানদাররা কি দেয়? মেমু দেয়। মেমু দেয় না? এই মেমু দেয়, এরকম একটা মেমু দিব আর কি। তো এরকম একটা ইনভয়েস মানে এরকম একটা মেমো দিব। ঠিক আছে, এখন আমি এখানে কয়েকটা অপশন আছে। একটা হচ্ছে আমার কাছে যদি অলরেডি কিছু ইনভয়েস থাকে, এটা সাধারণত ইউজ করা হয় না, তাহলে সেগুলো আমি একসাথে সিএসভি আপলোড করতে পারি। রিকারিং ইনভয়েস আমি ক্রিয়েট করতে পারি। রিকারিং ইনভয়েস বলতে আমি চাই যে একজন ক্লায়েন্টকে আমি প্রতি মাসে $1,000 চার্জ করব। এখন আমি কি প্রত্যেক মাসে এসে বারে এখানে হচ্ছে ইনভয়েস ক্রিয়েট করব? না। আমি কি করব, এখানে ধরো তোমার একবার ক্রিয়েট করে রাখবো, প্রত্যেক মাসে মাসে সেই ইনভয়েসটা পেয়ে যাবে। সাধারণত এখানে ওটার জন্য হচ্ছে সাবস্ক্রিপশন ইউজ করা হয়। যখন হচ্ছে এখানে স্ট্রাইপের যে অপশনগুলো আছে মোটামুটি সবগুলো এখানে আছে। স্ট্রাইপেও একই রকম, যেমন ওই যে যেটা আমি দেখালাম না, স্ট্রাইপের পেমেন্ট লিঙ্ক, ওখানেও এরকম। আচ্ছা, এখানে একটা ইনভয়েস ক্রিয়েট করা যায়, আবার এই ইনভয়েস গুলো কিন্তু স্ট্রাইপেও ক্রিয়েট করা যায়। ঠিক আছে, তো এখানে গোয়া লেভেলেও ক্রিয়েট করা যাচ্ছে। তো আমি এখানে একটা ইনভয়েস ক্রিয়েট করব। ইনভয়েস ক্রিয়েট করার জন্য হচ্ছে আমাকে একটা কাস্টমার সিলেক্ট করতে হবে, যে কাকে আমি ইনভেস্টটা করতেছি। তো আমি এখান থেকে আমার ইমেলটা, আম, এই ইমেলটা দিই, হ্যাঁ। আচ্ছা, বিজনেস ইনফরমেশন, ভয়েস এআই সেন্টার, ব্রেইন টেপ কেন এখানে? ওয়েবসাইট তো আমাদের এটা হবে, কোথায় গেল ওয়েবসাইট কোথায়? আম, এখানে আমাদের একটা ফোন নাম্বার আমি অ্যাড করি, চাইলে +1 দিয়ে দিতে পারি। অ্যাড্রেস, আমাদের বিজনেস অ্যাড্রেস তো ইউকে অ্যাড্রেস। তাহলে হচ্ছে আমাদের যে কোম্পানি আছে সেটার অ্যাড্রেসটা আমরা নিয়ে আসি। সেটা গুগলে সার্চ করলেই কোম্পানি হাউস, ইউকের যে কোম্পানি হাউস আছে সেখানে এটা চলে আসে। এখন তো অনেকেই দেখা যায় সফটমার্ক নামে, সেম নামে পরে অনেকেই আর অনেকগুলা কোম্পানি হয়ে গেছে। হ্যাঁ, মানে ওটা হচ্ছে সে একটা এস লাগাই দিয়ে তারা হচ্ছে ওটাকে ই করে ফেলা। সফটওয়্যার সলিউশন লন্ডন, ওই যে এটা তো আমাদেরই। এই যে এটা মনে হয় আমারটা, তারা একটা একটু একটু নাম চেঞ্জ করে দেয় তো ওটাই হয়ে যায়। এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে কোম্পানির অ্যাড্রেস, এটা হচ্ছে কোম্পানির অ্যাড্রেস। এখানে এই যে পিপলে ক্লিক করলে আমার নাম দেখতে পারবা। এই যে ইশতিয়াক আহমেদ তালুকদার, এই যে বাংলাদেশ, কান্ট্রি অফ রেসিডেন্ট, ভেরিফাই রিকোয়ারমেন্টস কমপ্লিট। সবকিছু আমি ভেরিফাই করে টেক্সট দিয়ে রাখছি আর কি।
আর যাই হোক, এখানে এটা হচ্ছে আমাদের কোম্পানির অ্যাড্রেস। তো আমরা নেই এখান থেকে অ্যাড্রেসটা। অ্যাড্রেসটা একটু ভুল আছে, ঠিক করতে হবে। আচ্ছা, এখানে অ্যাড্রেসটা এই যে এখানে, এটা হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস। আমেরিকা, ইউকে, বাংলাদেশে আসলে এগুলো সবকিছু যেগুলো আমি নিজে নিজে শিখছি, এগুলো সব তোমাদেরকে বলতেছি। একটা বিষয় মনে রাখতে হবে, বাংলাদেশের অ্যাড্রেসের কোনো ঠিক ঠিকানা নাই সাধারণত। কেউ যদি বলে দেয় একটা অ্যাড্রেস, যায় হ্যাঁ আর 14 জন জিগাইতে হবো যে এই জায়গায় এই মুজা। বাংলাদেশে গ্রামের নাম আছে, ঠিক আছে, গ্রামের নাম, তারপরে হইতেছে পোস্ট অফিস, থানা, জেলা, এগুলো আছে যদি যারা গ্রামে থাকে। আর শহরেও আছে এগুলো। কিন্তু মানে আমি যদি বলি যে আমি বাতির কল থাকি ময়মনসিং, আমার পোস্ট অফিস ময়মনসিং এর যে সদরের পোস্ট অফিস সেটা দিলাম, তো বাতির কল আমার কেউ খুঁজে পাবো? খুঁজে পাবো না। সম্ভবই না। কিন্তু ওদের গুলো একটু ভিন্ন রকম। এখানে হচ্ছে প্রত্যেকটা বাসার একটা করে নাম্বার থাকে, ঠিক আছে, প্রত্যেকটা রাস্তার একটা করে নাম্বার থাকে। এই রাস্তা এখান থেকে ধরো এই যে রাস্তাটা গেছে, এই রাস্তার নাম, বা এটা যদি আমরা তো ঝনকা বাজার রাস্তা বলবো, কিন্তু এটা একটা করে নাম্বার থাকবো। যেমন এই যে এখানে দেখো 84 গ্রেট পোর্টল্যান্ড স্ট্রিট। এটা যায় যদি আমি গুগল করি তাহলে এই রাস্তাটা কোথায় চলে আসবো? এই দেখো, একদম একদম ওই রাস্তার যে বিল্ডিংটা আছে, ওই বিল্ডিংটা সহ আমি গুগলে দেখে বলবো। এই যে এটাই হচ্ছে বিল্ডিং, এটাই হচ্ছে রাস্তা, ঠিক আছে। এন্ড প্রত্যেকটা অফিসে, এই যে এটা অফিস, এটা টুলের লেখা রাখছে এখানে। প্রত্যেকটা অফিসের এখানে আছে, একটা করে নাম্বার আছে। এই দেখো 84, এখানে কি লাগছে, 84 to 86, দেখা যাইতেছে পোর্টল্যান্ড স্ট্রিট, হালকা করে এখানে বেশি রয়েছে। মানে এই যে 84 থেকে 86 এর যে অ্যাড্রেস গুলো, এগুলো এই বিল্ডিং এ পাওয়া যাবো। মানে এখানে তো অনেকগুলো ফ্যামিলি না, অনেকগুলো রুম বা অফিস, সেই জন্য হচ্ছে এখানে এই এই নাম্বার থেকে এই নাম্বারে এখানে থাকবো। এনো তোমার কোম্পানি? হ্যাঁ, ওখানে কোম্পানির অ্যাড্রেস ওটা। ওই অ্যাড্রেসের জন্য আবার $100 করে মাসে দিতে, বছরে দিতে হয় ওই অ্যাড্রেসটার জন্য। এই যে অফিসে ভাড়া দিবে এদিকে এদিকে আর কি, ইউকের আর কি এটা একটা জায়গা। তো ইউকের হচ্ছে অফিস ভাড়া নেওয়া যায়, অনেক কোম্পানি আছে যারা হচ্ছে এই অ্যাড্রেস দেয়, ভাড়া দেয়। ওখান থেকে ওই অ্যাড্রেসে একটা ইউকের অ্যাড্রেস ভাড়া নিয়ে, ঠিক আছে, একটা কোম্পানি খোলা যায়। তো কোম্পানি খুললে কোম্পানির যত মেইল, মানে ইমেল টিমেল আসে না, মানে হচ্ছে ডাইরেক্ট মেইল আসে, মেইল বলতে হইতেছে ডাইরেক্ট চিঠিমিঠি আসে সরকার থেকে। ইউকে সরকার যখন চিঠিমিঠি দেয় তখন এই অফিসে দিবে, আর তারা হচ্ছে আমাকে স্ক্যান করে ওই ইগুলা দিয়ে দিবে, ইমেল, ওগুলো ইমেলে দিয়ে দিবে আমাকে। তো আমার আর ওখানে যাইতে হবে না, ঠিক আছে। আচ্ছা, এটা এরকম তো বাংলাদেশে এরকম হয় না। তো ওদের দেশে এরকম এক্স্যাক্টলি স্ট্রিট থাকে, স্ট্রিট থাকে, স্ট্রিটের নাম্বার থাকে। এরপরে থাকে হচ্ছে কান্ট্রি। আসলে কান্ট্রি পরে আসবে এখানে, এরপরে থাকে হচ্ছে সিটি। তো এখানে আমি ইউকে লেই, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম মানে ইংল্যান্ড, ঠিক আছে, ইংল্যান্ড হচ্ছে স্টেট। সিটি, সিটি থাকে আর জিপ কোড থাকে। সিটি তো ময়মনসিংহের মতো সিটি, এটার সিটি হবে লন্ডন। আর জিপ কোডই খুবই ইম্পর্টেন্ট, জিপ কোড এক একজন এক এক রকম হয়। যেমন এই যে এটা জিপ কোড হচ্ছে এই যে এগুলো W1W7LT, এটা জিপ কোড, জিপ কোড, ঠিক আছে। এরকম সব জায়গায় যখন অ্যাড্রেস থাকবে একটা স্ট্রিট অ্যাড্রেস থাকবে, অ্যাড্রেস মানে এখানে সবসময় স্ট্রিট অ্যাড্রেস। আর সিটি, বিগ সিটি যেটা থাকে, আর হচ্ছে জিপ কোড তো জিপ কোডই, আর বাকিগুলো। আর যাই হোক, তো অ্যাড করলাম এটা। তো আমি এখানে একটা ইনভয়েস নাম্বার, ইচ্ছা মতো চাইলে ইনভয়েসের একটা নাম্বার দিয়ে দিতে পারি, 1 2 যেটা চাই সেটা। তো এখন ইনভয়েসটা আমাকে এখানে একটা প্রোডাক্ট এড করবে, যে আমি যে ইনভয়েসটা চার্জ করব কয় টাকা চার্জ করব। যদি আমার প্রোডাক্ট না থাকে তাহলে কোন প্রোডাক্টের জন্য আমি চার্জ করতে, প্রোডাক্ট এখানে ক্রিয়েট করে নিতে পারবো। তাহলে আমি এখানে একটা অনবোর্ডিং বা ক্যালেন্ডার নামে একটা প্রোডাক্ট অলরেডি আছে, সেটা অ্যাড করলাম, ওটার প্রাইস মনে হয় $1 ক্রিয়েট করা আছে, ঠিক আছে। তো আমি যদি এখানে সেন্ডে ক্লিক করি তাহলে হচ্ছে আমি সেই ইনভয়েসটা পেয়ে যাব। তাহলে আমি এখানে সেন্ডে ক্লিক করলাম ইমেলের মাধ্যমে। আহ, এই ইমেলটা তো আমার কাছে নাই, তাহলে তো ক্লায়েন্টটা চেঞ্জ করতে হবে। এখানে এডিট কাস্টমার, রিমুভ করে দিলাম। আচ্ছা, মনে হয় রিমুভ করা যাবে না, নতুন করে আবার ক্রিয়েট করতে হবে। আচ্ছা, আমি আবার দেখাই এখানে। এখানে আমি আরেকটা প্রোডাক্ট অ্যাড করি, এই যে প্লাসে ক্রিয়েট প্রোডাক্ট। ক্রিয়েট প্রোডাক্টে গেলে আমি এখানে প্রোডাক্টের নাম দিতে পারবো, ফিজিক্যাল গুড বা ডিজিটাল গুড বা সার্ভিস, কি ধরনের প্রোডাক্ট, কত নাম দিব, টাকা দিব,
দিয়ে এখানে অ্যাড করব, সেন্ড ক্লিক করলে কাস্টমার এই যে ইমেলটা পাবে, এবং এখানে পে নাতে ক্লিক কইরা সে হচ্ছে পেমেন্টটা করে দিতে পারবে। তো এটা আমি দেখাচ্ছি আর একটা যে ইমেল দিয়ে যেটাতে আমার অ্যাক্সেস। তো আমি এখানে নিউ ইনভয়েস দিলাম, এখানে মাইক এট ভয়েস এআই সেন্টার দেই। এগুলো এখন আর এডিট করবো না, এখানে একটা প্রোডাক্টে আমি এখানে এটা দিই। ঠিক আছে, এখন আমি এটাকে সেন্ড করে দেই। ইমেলের অপশন আসছে, আমি ইমেল দিব। ট্যাক্সের অপশনও আছে এখানে? হ্যাঁ, টেক্সট করা যায়। টেক্সট বলতে হচ্ছে টেক্সট কালেক্ট করা যায়, হ্যাঁ স্ট্রাইপ অটোমেটিকলি টেক্সট কালেক্ট করে নেয়, তো টেক্সটের আমাদের কোনো কালেক্ট করতে হয় না। তো আমরা যে এইগুলো করব, সার্ভিস সেল করব, সেটাতে আমরা চাইলে 20% ট্যাক্সও চার্জ করতে পারি ক্লায়েন্টদেরকে। সাধারণত ট্যাক্স চার্জ করা হয় না, তবে চাইলে এগুলো করা যেতে পারে। এই যে আসছে আমার এখান থেকে আসছে। তো এরকম ভাবে একটা ইমেল আসলো, লোগো আসলো, এগুলো টেমপ্লেট চাইলে আমরা চেঞ্জ করতে পারি। তো ভিউ ইনভয়েস যখন আমি ক্লিক করব তখন হচ্ছে কি লিখছে, দিস ক্যান নট প্রোভাইড সিকিউর কানেকশন। আচ্ছা, এই যে একটা জিনিস এখানে দেখাই, এই যে একটা প্রবলেম এখানে আসতেছে। ঠিক আছে, যখন আমি ইমেলের কোনো একটা লিঙ্কে ক্লিক করতেছি তখন এই প্রবলেমটা আসতেছে। এই প্রবলেমটা হয় যখন আমাদের ইমেল সার্ভিসেস সেটিংস, যে ইমেল সার্ভিসটা আছে সেখানে হচ্ছে ইমেলটা ভালোভাবে কনফিগার করা থাকে না। তখন এই প্রবলেমটা হয় যে এই যে এখানে ইমেলটা আছে, ডেডিকেটেড ডোমেইন, ইমেলের যে সি নেমটা আছে, সি নেমটা যখন ভালোভাবে কনফিগার করা থাকে না। তো ইমেলের সি নেম, ডিএনএস এগুলো নিয়ে পরে আসতেছি। তবে মনে রাখতে হবে যে যদি কোনো লিঙ্ক কাজ না করতেছে, সাধারণত এটা সি নেইমের প্রবলেম। সি নেম হচ্ছে একটা ডিএনএস রেকর্ড। এত কিছু বুঝতে হবে না, আমি নিজেও জানি না সি নেম আসলে কি, তবে জানি এটা ডিএনএস রেকর্ড। ডিএনএস মানে ডোমেইন ম্যানেজমেন্ট সিস্টেম, ওটা নিয়ে আসতেছে পরে। আচ্ছা, এখানে ভেরিফাইড ডোমেইনে যাই, আমি দেখি কি অবস্থা। এই যে সি নেম নট ভেরিফাইড, এই কারণেই এই প্রবলেমটা হচ্ছে। তাহলে সি নেম আমরা একটা অ্যাড করব, আমাদের ক্লাউড ফিয়ারে এই ডোমেনটা আছে। তো এখন ক্লাউড ফিয়ার জিনিসটা কি? ক্লাউড ফিয়ার হচ্ছে একটা ডিএনএস ম্যানেজমেন্ট সিস্টেম, এখানে ডোমেন কিনা যায়, বা হচ্ছে অন্য জায়গায় ডোমেন কিনা থাকলে এখানে আইসা সেই ডোমেনটা এখানে নিয়ে আসা যায়। নিয়ে আইসা এখানে হচ্ছে ডিএনএস গুলো ম্যানেজ করা যায় ইজিলি, খুব তাড়াতাড়ি হচ্ছে ডিএনএস আপডেট হয়ে যায় এখানে। সো ডিএনএস বুঝতে হলে কয়েকটা জিনিস আগে বুঝতে হবে, আগে ডোমেইন জিনিসটা বুঝতে হবে। আচ্ছা, ডোমেইন সম্পর্কে কারো কি আইডিয়া আছে? ডোমেন মানে নাম নেওয়া? হুম। যে অর্থাৎ যখন আমরা এই যে যে আমাদের ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা তো একটা সার্ভারে হোস্ট আছে, ওই সার্ভারে একটা আইপি আছে, তাই না? এখন আমি যদি ওই আইপিটা এখানে টাইপ করি 1010 সামথিং, ঠিক আছে, তাহলে কিন্তু আমি ওয়েবসাইটটা দেখতে পারবো। কিন্তু ওই আইপিটা মনে রাখা মানুষের জন্য খুবই কষ্টকর। সেই জন্য ওই আইপির এগেনস্টে একটা নাম দিয়ে দেওয়া হয়, যেটাকে ডোমেইন নেম বলে আর কি। এই ডোমেইন নেম গুলো কিনতে পাওয়া যায়, ঠিক আছে, কিনা যায়। আহ আইক্যান নামে একটা প্রতিষ্ঠান আছে, তারা এগুলো ই করে, বিক্রি করে, বা হচ্ছে তারা এগুলো ম্যানেজ করে। তারা বিশাল বড় বড় একটা কোম্পানি, তারা এগুলো সব রেকর্ড রাখে, কোন আইপির এগেনস্টে কোন ডোমেইনটা, এগুলো সব রেকর্ড তাদের কাছে আছে। ঠিক আছে, তো তারা এই রেকর্ড গুলো মেনটেন করে, আর বিভিন্ন কোম্পানি এগুলো বিক্রি করে, যেমন গোডেরি আর নেমচিপ এরকম কোম্পানি আছে, ক্লাউড ফেয়ার ডোমেইন বিক্রি করে। ঠিক আছে, কিন্তু ভয়েস আই সেন্টার ডট কম লিখলে তো সহজে মনে থাকতেছে। তো ওইটাই ডোমেইন। এখন আমি যে ডোমেইন নেমটা কিনলাম, এটা আমার আইপি অ্যাড্রেসের সাথে কানেক্ট করতে হবে না? কিভাবে করব? তাহলে আমি যাই এখানে ভয়েস এআই সেন্টার ডট কম, যে আমার এইটাছে, এখানে গিয়ে আমি এই যে ডিএনএস এ গিয়ে রেকর্ডস এ যদি যাই, তাহলে দেখো এই যে ভয়েস এআই সেন্টার যে ডট কম বা ডেভ ডট ভয়েস এআই সেন্টার ডট কম, এটা হচ্ছে অন্য একটা সাবডোমেইনের জন্য। সাবডোমেইনের কথা পরে আসতেছি, তবে দেখো এটার এগেইনস্ট একটা আইপি অ্যাড্রেস আছে। অর্থাৎ সহজ কথায় ডিএনএস ম্যানেজমেন্ট হচ্ছে ডোমেইনকে সার্ভারের সাথে কানেক্ট করার একটা মাধ্যম। তো এখানে হচ্ছে আমি যে আমার যে ডোমেইন নেমটা আছে, এটাকে আমরা হচ্ছে সার্ভারের সাথে কানেক্ট করে দিচ্ছি, বা সার্ভারের আইপি গুলো এখানে অ্যাড করে দিচ্ছি, এবং ডিটেলস গুলো এখানে অ্যাড করে দিচ্ছি, যাতে হচ্ছে এখানে এটা কাজ করতেছে। তো আমি দেখাই একটা এক্সাম্পল। তো এখানে আমার ওই যে মেইল গানের যে সি নেম, সেটা কাজ করতেছে না।
তো ইমেল ইমেল সেন্ড করার জন্য কিছু রেকর্ড আমাদের অ্যাড করতে হয়, যেমন এমএক্স রেকর্ড যেটাকে বলে, এমএক্স। তো একটা ডোমেইন থেকে আমরা যখন ইমেল সেন্ড করি, তখন ইমেল সেন্ড করার জন্য হচ্ছে কিছু রেকর্ড অ্যাড করতে হয়, আর কিছু ভেরিফিকেশন রেকর্ড থাকে। তো এখানে এটা হচ্ছে তোমার সি নেম, এটাও একটা রেকর্ড, এটা অ্যাড করা হয় এই যে অ্যাড রেকর্ড সি নেম এমজি। আমি যাই ওখানে যাই দেখি ওটার কি আছে, মেইলগান ডট এআরজি, এটাই হচ্ছে ওটার হোস্ট। প্রক্সি স্ট্যাটাস সাধারণত এটা অফ রাখি, এটা ক্লাউডফ্লেয়ার একটা এক্সট্রা সিকিউরিটি ফিচার, এটা সাধারণত আমাদের লাগে না, ওটা অনেক সময় দিলে হয় না। আচ্ছা, বলতেছে যে অলরেডি আছে, একবার উইথ দ্যাট হোস্ট অলরেডি এক্সিস্ট, তাহলে দেখি তো কোথায় আছে, এমজি ডট ভয়েস আই সেন্টার। 5 নাম্বার লাইনে সম্ভবত। আচ্ছা, এই যে ইমেল ডট এমজি ভয়েস মেইল গান ডট অলরেডি আছে, তারপরে ওটা কেন ভেরিফাইড না? কারণ এই যে এখানে প্রক্সি অ্যাড করা হয়েছে, প্রক্সি। তো আগে কিন্তু আমি বললাম মাত্র যে প্রক্সিটা যদি থাকে তাহলে হচ্ছে এগুলো, প্রক্সি মানে হচ্ছে এই, এটা লুকায়ে রাখে আর কি, এটা লুকায়ে রাখলে এটা হয় না অনেক সময়। কনফার্ম চেঞ্জিং দ্য ডিএনএস টার্গেট উইল রিড আউট ট্রাফিক ক্যান্সেল। ও, এটাতে আবার লাগবে মনে হয়, ক্যান্সেল। আচ্ছা, এটাতে লাগবে, অনেকগুলোতে লাগে অনেকগুলোতে লাগে না, ওটা আর কি দেখতে হয়, ট্রাই করতে হয় আর কি। তবে এই যে মেইল গানের ক্ষেত্রে সাধারণত কখনোই লাগে না, দিলে হয় না, দিলে ওটা ভেরিফাই হয় না। এই যে নট ভেরিফাই দেখাচ্ছে না, এটা আমি এখন দেই, এটা ভেরিফাই দেখাবে। কোথায় ভেরিফাই আসতেছে নাকি? ভেরিফাইড, ভেরিফাই দেখাইছে, এটা তখন নট ভেরিফাই ছিল না। তো এরকম টিএক্সটি নট ভেরিফাইড। টেক্সট নট ভেরিফাই কোথায়? ওই যে এটা, এটা হচ্ছে নট ভেরিফাই, এটা হচ্ছে ডিমার্ক বলে। তো ডিমার্ক এটা আছে কিনা আমি দেখি যাই আগে, ডিমার্ক ডট আছে, ঠিক আছে, কিন্তু ডিমার্ক ডট এমজি আছে নাই। তাহলে ওটা দেখি, আমি ওটা অ্যাড করি, ডিমার্ক ডট এমজি। এটা টিএক্সটি ফাইল, এটা টাইপটা কি এখানে? সাধারণত এ রেকর্ড, সি নেম, এম এক্স, নেমস এর অনেক সময় হয় টিএক্সটি, এই কয়েকটা রেকর্ডই এখানে, রেকর্ড টাইপটা এখান থেকে নিতে হবে, টিএক্সটি। এবং হচ্ছে এটা হচ্ছে মানে কোন ইয়েতে আমি এটা রাখতেছি আর কি, কোন ডোমেনের কোন সেকশনে। এরপরে হচ্ছে এটা ভ্যালু, এগুলো ওই অনুযায়ী যেভাবে থাকবে ওইভাবে অ্যাড করে দিলেই হবে। অ্যাড করে দিলাম, তারপরে আবার এটাকে ভেরিফাই করলে এটা ভেরিফাই হয়ে যাবে। সাধারণত এটা 24 ঘন্টা সময় নেওয়ার কথা। এই যে এখানে আমি অ্যাড করলাম, অ্যাড করে নেওয়ার পরে এখানে যে ভেরিফাই না, এটা 24 ঘন্টা সময় লাগে সাধারণত। কিন্তু ক্লাউড ফেয়ার ইউজ করার কারণে এটা খুব দ্রুত হয়ে যায়, ক্লাউড ফেয়ার খুব তাড়াতাড়ি করে ফেলায়। ক্লাউড ফেয়ারে এটা 24 ঘন্টা সময় লাগে না, তুমি 1 মিনিটও লাগে নাই, কয় মিনিট লাগছে তা, 30 সেকেন্ডস। আগে একটা যুগ ছিল যখন 5-6 বছর আগে, তখন হইতেছে মোটামুটি 24 ঘন্টা, 48 ঘন্টা, 3 দিন লাগতো। 3 দিনের আগে এটা ভেরিফাই হইতো না। তখন হইতেছে একটা ডোমেইন যদি অ্যাড করতে হইতো একটা সার্ভারে, তখন 3 দিন পর্যন্ত ডাউন থাকতো, এরকম হইতো, অনেক ঝামেলা ছিল। কিন্তু এখন খুব দ্রুত হয় আস্তে আস্তে, যে টেকনোলজি যত অ্যাডভান্স সব দ্রুত হইতেছে। আচ্ছা, এটা ভেরিফাই হয়ে গেছে সবকিছু, তাহলে ভেরিফাই হলে আমাদের ইমেলের এই প্রবলেমটা হবে না, যে ইমেলের এখানে ক্লিক করলে তারপরে যে ইরোরটা আসতেছিল আমাদের, এটা আসবে না। ঠিক আছে, তো আমরা এই যে এটা করলাম, ভেরিফাই করলাম, এখন ইমেলে ক্লিক করলাম, এই যে যে ইরোরটা নাই। তাহলে ওই লিঙ্কে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এই ইনভয়েসটা পেয়ে গেলাম। এখন যদি আমি পে $1 ক্লিক করি, তাহলেই হচ্ছে আমি এখান থেকে পেমেন্ট করতে পারবো। তো এইভাবে ক্লায়েন্ট এই লিঙ্কটা পাবে এবং হচ্ছে পে $1 ক্লিক করবে এবং সে হচ্ছে পেমেন্ট করবে। বুঝে আসছে বিষয়টা? বাংলাদেশের বিজনেসের জন্য এগুলো সেটিংস কিছু চেঞ্জ, বাংলাদেশের বিজনেসের জন্য আমরা কোনো কিছু এখন শিখতেছি না। তবে বাংলাদেশের বিজনেসের পেমেন্ট ছাড়া মোটামুটি, পেমেন্ট আর এসএমএস কল ছাড়া মোটামুটি বাকি সব যে ফিচার আছে এগুলো সব ইউজ করতে পারবে বাংলাদেশের বিজনেসরা। পেমেন্টের জন্য স্ট্রাইপ বাংলাদেশে নাই, পেপাল নাই বাংলাদেশে, বাংলাদেশে অনেক কিছুই আসলে নাই। এই পেপালের জন্য যারা ফ্রিল্যান্সিং করে, আউটসোর্সিং করে, তারা অনেক দিন যাবত হচ্ছে আন্দোলন করে আসছে, কিন্তু হচ্ছে এখনো পর্যন্ত কোনো ফলাফল নাই। তবে ইদানিং এই সরকার, বিএনপি সরকার বলছে যে খুব শীঘ্রই আসবে। আগের সরকার অনেক আশ্বাস দিছিল, কিন্তু বিএনপি সরকার বলছে যে, বাংলাদেশ ব্যাংক রিসেন্টলি বলছে যে এটা পথটা উন্মুক্ত হয়ে গেছে, তাহলে পেপ্যাল চলে আসতে পারে। কিন্তু স্ট্রাইপ খুবই ইম্পর্টেন্ট, পেপ্যালের চেয়ে সবাই পেপ্যাল পেপ্যাল করতেছে, পেপ্যালের চেয়ে বেশি ইম্পর্টেন্ট স্ট্রাইপ। স্ট্রাইপ হলে তাহলে বাংলাদেশে আমরা একটা কোম্পানি খুলে, যে কেউ একটা কোম্পানি রেজিস্ট্রেশন করে স্ট্রাইপ কানেক্ট করে বলতে পারবো। কিন্তু এখন আমাদেরকে
ইউকে তে করতে হচ্ছে কোম্পানি, বা ইউএসএ তে করতে হচ্ছে। ইউকে তে একটা বেড, এখন একটা অফিস ওখানে রাখতে হইতেছে। বাংলাদেশের অফিস রাখতে হবে কোম্পানি খুললে, কিন্তু হচ্ছে ওটা তো বাংলাদেশ। নিজের দেশের কোম্পানি আর বাইরের দেশের কোম্পানি। হ্যাঁ, বাসায় অফিস বানানো যাবে। অনেক ক্ষেত্রে অফিস লাগে না বাংলাদেশের কোম্পানি খুললে। ট্রেড লাইসেন্স, নর্মাল একটা ট্রেড লাইসেন্স হইলেই ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায়। ঠিক আছে, তাহলে এইভাবে ইনভয়েস সেন্ড করা যায়। তো রেকারিং ইনভয়েস, অ্যাকাউন্ট সিঙ্কিং, এগুলো অনেক অপশন এখানে আছে। অ্যাকাউন্ট সিঙ্কিং, এখন যদি কুইক বুকস আমরা ইউজ করি, এই যে জেরো ইউজ করি, এগুলো ইউজ করি, এগুলো হচ্ছে অ্যাকাউন্টিং সফটওয়্যার। এই সফটওয়্যার গুলো যদি আমরা ইউজ করি তাহলে হচ্ছে এখানে এগুলো কানেক্ট করতে পারবো। তাহলে আমাদের এখানে যে ইনভয়েস, ট্রানজাকশনস, পেমেন্টের সব ট্রানজাকশন এখানে দেখা যাবে। আর ট্রানজাকশন বলতে যত টাকা আসতেছে যাইতেছে এগুলো সব এখানে দেখা যাবে। আচ্ছা, টেমপ্লেটস, এখন টেমপ্লেটস ক্রিয়েট করা যায় ইনভয়েস। ধরো আমি একই ধরনের ইনভয়েস বারে বারে পাঠাচ্ছি, তো আমি ওটার জন্য একটা টেমপ্লেট ক্রিয়েট করে রাখবো, যাতে পরবর্তীতে আমার বারবার ওই জিনিসগুলো ওখানে অ্যাড না করতে হয়, যে যে প্রোডাক্ট গুলো আমি অ্যাড করি। তো আবার টেমপ্লেট ক্রিয়েট করলে ওয়ার্ক ফ্লো আসতেছে সামনে, অটোমেশন। ওটা আমি দেখাবো যে একজন কাস্টমার যদি বলে যে আমি প্রোডাক্টটা বা সার্ভিসটা নিতে রাজি, তাহলে তুমি শুধু একটা ট্যাগ অ্যাড করবা, তাহলে অটোমেটিকলি সে একটা ইনভেস্ট পেয়ে যাবে। তো এই ধরনের অটোমেশন, এটাই হচ্ছে আসলে অটোমেশনের কাজ। এগুলো হচ্ছে আমরা দেখাবো। আচ্ছা, এখানে দেখি তো ওই যে ইয়ে বলছিলাম যে ই করার জন্য ভেরিফাইড ওয়ার্কিং সবকিছু করছে। তাহলে আমি দেখি তো এখানে কি অবস্থা। লোকাল হোস্টে এটাকে চালু করে রাখছে, লোকাল হোস্টে চলতেছে না, চলো না। আচ্ছা, এটাকে আমি বলে দিব লেটস কমিট, পুশ এন্ড মার্জ। গিটহাব শিখাবো একদিন, আর ক্লড কোড শিখাবো। গিটহাব, ক্লড কোড এগুলো শিখবো। আচ্ছা, এই যে এখানে কাজ করতেছে অলরেডি। তো অলরেডি লোকাল হোস্টে যে আমাদের সাইটটা আছে, এখানে এই যে চ্যাট অপশন চলে আসছে। চ্যাট ভায়া, এখানে আমি চ্যাট ভায়া লাইভ চ্যাট যদি দেই, তাহলে আমি এখানে যদি হাই হ্যালো বলি, হাই হাউ আর ইউ, এই যে গিভ আস এ মিনিট টু অ্যাসেস, অলরেডি এখানে আনসার শুরু হয়ে গেছে। এখানে যদি আমি এখানে কনভারসেশনটা চেক করি, তাহলে দেখবো এখানে, এখানে আমাদের এখানে কি আছে এটা, ক্লিয়ার করি, ক্লিয়ার। তো অলরেডি দেখবো এই যে হাই যে সেন্ড করছি, এগুলো এসএমএস আমার এখানে এআই কানেক্ট করা আছে। তো এআই অলরেডি কথা বলা শুরু করছে। তো এআই, আমার নো মেসেজ আইছে। হ্যাঁ, যারা যারা এই অ্যাকাউন্টে আছে। আচ্ছা, এখানে অ্যাকাউন্টে যারা না থাকলে আমি অ্যাড করে দিচ্ছি এখানে। ওই যে হামিম ভাই আর আনাস ভাই নাই। আচ্ছা, ওদেরকে অ্যাড করে দিস এখানে, ওদের টিম অ্যাড করছিস না আরে অ্যাডমিন। অ্যাড কেমনে করলো ওটাই বুঝলে। সেটিংস থেকে স্টাফে থেকে ইনভাইট করা যায়। লঞ্চ প্যাডেই তো অপশনটা আছে। এই তো আনাস আছে। তো আনাসকে আমি হচ্ছে রুল চেঞ্জ করে দিচ্ছি। সাধারণত একজন মানুষ হচ্ছে একটা অ্যাকাউন্টের অ্যাডমিন হতে পারে। তো আমি চাইলে মাল্টিপল অ্যাকাউন্ট দিতে পারি, অথবা আমি তাকে এজেন্সি অ্যাডমিন বানিয়ে দিতে পারি। এজেন্সি অ্যাডমিন বানিয়ে দিলে সে হচ্ছে ফুল যে ইটা অ্যাকাউন্ট আছে, এটার অ্যাক্সেস সে পেয়ে যাবে। মানে এই যে ব্যাক ইন এজেন্সির যত অ্যাক্সেসটা আছে, হামিমরে ওটার অ্যাক্সেস দিয়ে দিলাম, তাহলে হচ্ছে ও এখানে অ্যাক্সেস পেয়ে যাবে। এজেন্সি অ্যাডমিন, মানে এটা হচ্ছে সর্বোচ্চ লেভেলের। এটার উপরে যেটা আছে সেটা হচ্ছে এজেন্সি ওনার, এর উপরে আর কোনোই নেই। আমি গিয়ে আছি। তুই মনে হয় অ্যাডমিনে আছিস, এজেন্সি অ্যাডমিন। এজেন্সি অ্যাডমিন থাকলে, অ্যাডমিন থাকলে তাহলে তোমরা সবগুলো অ্যাকাউন্ট দেখতে পারবা। এখানে ক্লিক করে এই যে অ্যাকাউন্ট সুইচ করতে পারবা, এবং এই যে এজেন্সি ড্যাশবোর্ড এটা দেখতে পারবা। তাহলে বুঝবা যে তুমি এজেন্সি অ্যাক্সেস আছে। ঠিক আছে, তাহলে আমি যাই আমরা ভয়েস এআই সেন্টারে। এখান থেকে এই যে সুইচ টু এজেন্সি ভিউতে ক্লিক করে সুইচ করা যায়, অথবা যে কোনো সাব অ্যাকাউন্টে যাওয়া যায়। বুঝে আসছে? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, যারা আছে সবাই অ্যাড করে দেওয়া আস্তে আস্তে। ওকে, তাহলে এখানে কনভারসেশনে আমাদের একটা হয়ে গেছে। আমি হচ্ছে ক্লড কলকে বললাম যে কমিট পুশ মাস করার জন্য, মার্জ এন্ড সিঙ্ক করে দিছে। তো আমার এই সবগুলো আবার হচ্ছে, এগুলো হচ্ছে হোস্ট করা হচ্ছে রেলওয়েতে। রেলওয়ে.কম, এটা বাংলাদেশের রেলওয়ে না। এখানে হচ্ছে যে মোটামুটি সব ধরনের সফটওয়্যার মোটামুটি হোস্ট করা যায়। আম, কোথায় ভয়েস এআই সেন্টার? এই কি ভয়েস এআই ডোমেন সেন্টার, পাইছো কেমনে? রেলওয়ে তো এটা ডোমেন। আমার না, এটা আমার না, এটা তো সফটওয়্যার কোম্পানি। আচ্ছা, আচ্ছা এখানে আচ্ছা। দেখা যাচ্ছে এই যে 1 মিনিট আগে অলরেডি ওটা কি হয়েছে, এটা ডিপ্লয় হয়ে গেছে। তা আমি যে চেঞ্জটা করছি, ডিপ্লয় হয়ে গেছে। আর আমরা লাইভ ওয়েবসাইটে আইসা দেখতেছি এখানে চ্যাট চলে আসছে। ওকে, তাহলে এখানে যে কেউ শুরু করতে পারে। তাহলে আমি যদি চাই আমি ফেসবুকের মাধ্যমে এখানে চ্যাট শুরু করতে পারি। ঠিক আছে,
এখানে নেম দিব, ফোন নাম্বার দিব, তারপরে এসএমএস দিব। ইনস্টাগ্রামের মাধ্যমে করতে পারি, এগুলো মনে হয় এখানে আসতেছে না, কারণ হচ্ছে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম এখানে কানেক্টেড থাকতে হবে। দেখি তো আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম কানেক্ট আছে না। কানেক্ট করার জন্য আমাদের যেতে হবে সেটিংসে, তারপরে ইন্টিগ্রেশনসে। এখান থেকে হচ্ছে আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম কানেক্ট করতে হবে। তো এখান থেকে কানেক্ট করি। এখানে আমাদের এখানে তো অনেক ইনস্টাগ্রাম দেখা যাচ্ছে, এটাকে ডিসকানেক্ট করে নিই আগে। ডিসকানেক্ট করে এখান থেকে কানেক্ট করতেছি। তো এখানে এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, কত কিছু এখানে কানেক্ট করা যায়। সবকিছু আলাদা আলাদা কি আছে, যে এখানে সেটিংস আছে, সেখান থেকে আমি চুজ করে দিতে পারবো তাহলে কোন অ্যাকাউন্ট আমার সিলেক্ট করতেছি আমি। আমি সবকিছু এখানে ই করে দিয়ে এখানে আমারটা কোথায়, এখানে বিজনেস নিজ দিকে আরো। ভয়েস সেন্টার, এটা কি পেজ? হ্যাঁ, এটা হচ্ছে ফেসবুক পেজ। আচ্ছা, এই পেজটা আমি সিলেক্ট করলাম। আর এখানে একটা বিজনেস সিলেক্ট করতে পারি, এত কিছু আমার লাগবে না এখানে। আমাদের কোনো ছিল সফটমার্ক লিমিটেড, এটাই ছিল মনে হয়। আর হচ্ছে এটা কি, চুজ দ্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাই, তবে এটাই মনে হয়, এটা ক্রাফট ফান। যাই হোক, এগুলো সেট করে দিলাম, সেভ করলাম, কানেক্ট করলাম। তো আমাদের এখানে ফেসবুক বিজনেস ম্যানেজার থাকতে হবে। ফেসবুক বিজনেস ম্যানেজার কিভাবে কাজ করে, ফেসবুক অ্যাড ম্যানেজার কিভাবে কাজ করে, এগুলো সবকিছু আমরা শিখবো ধাপে ধাপে। তাহলে হচ্ছে এগুলো কানেক্ট এন্ড কন্টিনিউ। হ্যাঁ, ভয়েস কানেক্ট এন্ড কন্টিনিউ দিলাম। সিঙ্ক টাইমে ওইখানে নিউ লিডস না? হুম। আচ্ছা, এখানে এখানে এটা কানেক্ট করার পরে এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে আছে, আম, এখানে একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে ফেসবুকের অ্যাড রান করার ক্ষেত্রে সেখানে লিড ফর্ম আছে। যেগুলো হচ্ছে ফেসবুকের মাঝেই হচ্ছে যে ফর্মগুলো থাকে, সেগুলো হচ্ছে আমরা অটোমেটিকলি কি করতে পারি, সেখানে ওই লিড গুলো অটোমেটিকলি এখানে গো হাই লেভেলে চলে আসতে পারে। ওগুলো আমরা দেখাবো পরবর্তী আস্তে আস্তে। তো এটা এটা করলাম। তাহলে আমাদের লঞ্চ পেটে আমাদের পেমেন্ট দেখলাম আমরা। আচ্ছা, ইনভাইট কিভাবে করব টিম মেম্বারকে? নতুন কোন টিম মেম্বারকে এখানে অ্যাড করতে হলে এই যে কুইক অ্যাড অর মোর টিম মেম্বারস এখানে অ্যাড করব। যত যত ইমেল অ্যাড্রেস দেওয়া দরকার দিব, একটার পর একটা। একটা করে মাল্টিপল ইমেল অ্যাড্রেস হলে এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে এন্টার করে তারপর স্যার ইনভাইট। শেষ। এই তো সিম্পল। তাহলে আমাদের লঞ্চ প্যাড শেষ। ঠিক আছে। এবার হচ্ছে আমরা যাই ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে ও এখানে কিছু নাই। একটু এখানে পানি শুধু খাইলো ভাই। আর চা চা খাইতে হবে। এই চা দেওয়া তো কারেন্ট আসছে কিনা, কারেন্ট, চায়ের সুইচটা দে, চায়ের সুইচটা দিয়ে আসো। আচ্ছা, 10 মিনিটের আমরা একটা বিরতি নিব, তারপর 10 মিনিট পর থেকে আমরা আবার শুরু করবো, হ্যাঁ। 10 মিনিট হচ্ছে বিরতি। মিটিং এভাবেই থাকবে, শুধু হচ্ছে আমরা পরবর্তীতে আসবো আর কি। আনাস ভাই, হুম। আসো ভাই। বানিয়ে খেতেছি। আমিও পানি দেখলাম যে, এর লেগে মনে হলো যে একটু পানি ব্রেক নেওয়া দরকার। হাইড্রেশন হাইড্রে কি জানি কয়, হাইড্রেশন ব্রেক নাকি? হাইড্রেশন ভাই। Hydration। ঠিক আছে ভাই, এটা আজকে তো অনেক কিছু বুঝে গেছে আজকে। ঠিক আছে আনাস ভাই, হুম। আজ তুমি যে এতদিন ধরে ভাইয়াকে বলছিলে যে ভাইয়া শিখায় না শিখায় না, এখন আজকে ঠিক আছে। হ্যাঁ। কিন্তু ভাইয়া যে ভাই দিছে 7 বছরের নামে, এটা তোমরা কেমনে কি? নিজে না পাইলে পোলার নামাই দিবি, তোর পোলা নামাই দিবি। আমি তো এখন এটা ছাড়া আর কোনো গতি নাই, এই জন্য আমরা এখানে। কিন্তু যাদের মনে করো অন্য রাস্তা, যেমন তোমার আছে, তোমার বিদেশ যাবা গা বা একটা প্ল্যান আছে, তো ওইটা করলে তখন এটা টাফ হয়ে যাবো গা। আমি আরো কি সাবজেক্ট জানোস? হুম। আর ভাইয়া তো আহ বলে 6 মাস তো খালি ট্রেনিংই চলবো। কারণ 6 মাসে আসলে শিখার অনেক কিছু আছে দেখতেছি, এগুলোতে শিখতে শিখতে অভিজ্ঞ হইতে হইতে সময় লাগবে। মিনিমাম 2-3 মাস তো লাগবেই, তারপর আবার ইংলিশ ভালো হইলে তারপরে ভাইয়া কইছে কাজ দিব। আচ্ছা, আমার তো এখন বিদেশ হবো কিনা ওইটা তো আল্লাহ ভরসা। আর আহ, সাবজেক্ট হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড ডাটা সায়েন্স। হুম।
তাহলে তো ভাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডাটা সায়েন্সের কাজ এডি, এটি সফটওয়্যার ডেভেলপিং। সফটওয়্যার ডেভেলপমেন্ট আছে, মার্কেটিংটা আর কি বাদ দিয়া। কিন্তু মানে ওই, মার্কেটিং শিখলে আরো ভালো, হয় শিখলে তো দিছে আরো ভালো, যত শিখবা তত ভাই কামাবা, এই সব হলো আলাপ। জিনিসটা একই। সাবজেক্ট হলো সফটওয়্যার ওয়েব ডেভেলপিং এরই। উহ, উহ, আহ, ভাই মাথা হয়েছে হেডফোন লাগাই এটা। একদিনে বহুত কিছু শিখাবেন, সব বইলা যায় রে। সমস্যা নাই, রেকর্ড করা আছে তো, মানে হ্যাঁ, পরে খালি ই এটার করবা। লিগে এটাই কইতেছি, রেকর্ড করা না থাকলে ঝামেলা হইতো। এ রেকর্ড কি করা নাকি? ও রেকর্ডিং, হ্যাঁ রেকর্ডিং রেকর্ডিং হচ্ছে। অন আছে। পরে যে কোনো সময় যে কোনো স্টেপ একটা হইলে কোন জায়গা থেকে কই গেল তোর হুম। সহজে বের করে যাবো। হুম। ই করে লাগবো ওই যে সবকিছু রেকর্ডিং ইউটিউবে হবো বলে ইউটিউবে চ্যানেল একটা খুললা করতে হবো। মানে যে ইমেলে আমাদের অ্যাকাউন্ট অ্যাক্সেস দিছে না, ওখান থেকে হুম, ভাইয়া মনে হয় ইমেলে পাঠিয়ে দিছে অলরেডি, তুমি তোমার ইমেল চেক করলে দেখবা একটা ইনভাইটেশন আছে। হুম, দেখছি। ওইগুলো খালি ক্লিক করতে হবো, কি কি জানি অপশন আইবো, এগুলো অপশন চুজ করতে হবো, তাহলে হয়ে যাবে। কি হলো ভাইয়া, স্ক্রিন বন্ধ হয়ে গেল যে? কি কি দেখাইলো ভাই, দেখছো ভাই? ইউকে রাস্তা দেখে আনলাম ভাই। ওডি ওডি আমগুলো অনেক পরের কাজ, বহুত কোম্পানি অনেক খুলবা পরের নাকি কাজ। ভাই? হ্যাঁ, ইউকে কোম্পানি খুলবা? না, ওডি অনেক পরের কাজ, ওই নিয়ে টেনশন করে লাভ নেই। আমার কথা বুঝছস ওইগুলা, হুম। আমরা আগে কাজ শিখি, তারপরে হইলো ক্লায়েন্ট, তারপরে হইলো পেমেন্ট। বহুত পরের কাজ ওইগুলা। হুম, তা ঠিক। ওগুলা ভালো ঝামেলা। জায়গা ভাড়া নেওয়া লাগবো, নাম্বার ভাড়া নেওয়া লাগবো, ওগুলো হয়নি না ভাই। অনেক কিছু। 7 বছর আগে চাকরি করতে হইব, 7 বছর তারপর এই ভাড়া দিতে হইব, অফিস ভাড়া ঠিক দিতে হইব। ঠিক ভাই। আমাকে কি করতে হবে? ভাড়া দিতে হইব। উনি তাও পাইতে তো পাইতে ভাই, দেরি আছে ভাইয়ার, ওই দেখলাম অ্যাকাউন্ট তো দেখলাম সাইটে, দেখলাম কত ডলার জানেন, 98,000 নাকি এত ডলার, মানে গ্রোথ হয়েছে। ব্যালেন্স পরে আবার দেখলাম 900 কত জানি সামথিং। আমাদের ডলার 98,000 ডলার চাইবে। 6 মাস তো কোনো টাকাই নাই, বেতন নাই, খালি চলবো খালি শিগা। তারপরে হইলো 6 মাস ট্রেনিং এর ভাইয়ের পরে। গ্রোথ অ্যাকাউন্ট দেখুন। 98,000। আহ, তো ভাই ওই আপনার ওই টেনশন করেন কত? হুম, আর ইয়া ভাই 98,000 আপনি করবেন 2 লাখ ডলার, সমস্যা? তোকে হ্যাঁ, আমগরে কি 3 মাস পরের থেকে ইন্টার্নি বেতন দিন যায় না? ওইটা ডিপেন্ড করে আমরা কিরকম শিখছি, ওইটাই ভাইয়া দিব আস্তে আস্তে। মানে এখন যদি বালা শিখা হয়, বালা ই করতে পারে, তাহলে তো আছেই। আর ভাইয়া তো কইছে ও হনি আঙ্গরে ই করবার, ওই যে প্রথম যে রেপুটেশন দেখাইলো, মনে নাই ফার্স্ট হুম। মিটিং এ, বুঝছো তোমরা এখন এই জায়গায় চার্জ করা হবা, নিজের নিজের সেল মানে ওই স্কিলটারে এখন ডেভেলপ করে না, $100 চার্জ করা হবা। ওহনি তো কইছো, মানে আমরা নিজেরা নিজেরা যদি ট্রাই করি, আর ফাইবারে যাইয়া ইয়া ইয়ে যায়। সৌরভ ভাই, হুম। অল টাইম কত জানেন এর গ্রোস অ্যামাউন্ট? কার ভাইয়ার? হ্যাঁ, 2,17,000। এটা কি 2,17,000 কি? ডলার। মানে স্ট্রাইক অল টাইম মানে 2,17,000 বলতে 2,17,000। 2 মিলিয়ন না রে ভাই, 2 মিলিয়ন 20 লাখ। 20 লাখ। ও, তো 20 লাখ 2 মিলিয়ন হয়ে জায়গা। ও মাই গড। খুব বেশি বুঝোস। না না না, আমি তো ভাবতাম ওদের দেশে আবার, আঙ্গুর দেশে আচ্ছা মিলিয়ন, 1 মিলিয়ন বলতে আসলে 10 লাখ বোঝায়। সব দেশে 1 মিলিয়ন মানে 10 লাখ। 10 লাখ না। আর তাহলে এলন মাস্কে যে 1 ট্রিলিয়ন, তাহলে ওটা কত হইলো? 1 ট্রিলিয়ন, একশো, একশো, এক- 100,000 কোটি টাকা। না, 1000 কোটি টাকা। 1,000 কোটি মাত্র? না 1,000 বিলিয়ন? না, 1000 কোটি। 1 বিলিয়ন সমান হলো 100 কোটি। তাহলে 100 বিলিয়নে তো 1 ট্রিলিয়ন না, হ্যাঁ 1,000 বিলিয়নে 1 ট্রিলিয়ন। ওই তো ফার্স্ট একশো, দেখতো।
100,000 কোটিতেই আর কি টোটাল। কারণ 100 বিলিয়ন তো ইয়েও, ওই কি বলে, বিল গেটস না, বিল গেটস না কত, 200 এরকম স্যার। তাহলে ভাই 1,000 মিলিয়নেই। ইলন মাস্কের 1 ট্রিলিয়নের হিসাব বাদ দাও কেমন? ভাই, ভাই ওইসে ভাই ওই ট্রিলিয়নে না যাই, এক আমরা হাজার বিলিয়ন ডলার ওই ট্রিলিয়নে যাওয়া 1 ট্রিলিয়ন খুব আমাদের মতো মানুষ ভাই, বাংলাদেশি মানুষ কোনো কাজ স্বপ্ন দেখাটাই বোকামি ছাড়া কিছু না। আহ, তবে হ্যাঁ, হামিম ভাইয়ের ওই কথা যদি মানি যে হ্যাঁ বড় স্বপ্ন দেখা ভালো, তাহলে আমরা ভাই স্বপ্ন দেখাই ট্রিলিয়ন। হ্যালো, আমার নেটওয়ার্ক গেছে কেন কি? না না, শুনতেছি। হ্যাঁ ঠিক আছে, অনেক ভালো হবে কত ঠিক আছে। বিভিন্ন মানে গ্রুপ অফ কোম্পানি মিলে আর কি। ভাই এনে মাইক্রোফোন ঠিক করে দেবো, খুব কথাটা শুনতে ভাই খুব কষ্ট করে শুনে লাগতেছে। মানে তুমি শুয়ে পড়ছো নাকি? না তো, হ্যাঁ, না তো কম্পিউটারে। ও কম্পিউটারে আছো, আমরা তো হয়তো শুয়ে শুয়ে দেখতেছি। আমার ভাই এই যে বিছনা ভাই রেডি করা আছে পিছনে ভাই, মশা টসা টাঙ্গা নেই, দেখি আমার ইচ্ছা হইতেছে আমার হইয়া করি। আচ্ছা, তাহলে কি আমরা রেপুটেশন শিখলাম? হ্যাঁ আমরা রেপুটেশন পার্টটা দেখলাম, আর মানে লঞ্চ প্যাড মূলত, মানে রেপুটেশন থেকে উপরে হুম। একবারে লঞ্চ প্যাড যেটাকে একেবারে মূল। লঞ্চ প্যাডে এগুলা কিভাবে কানেক্ট করতে হয়? হ্যাঁ হ্যাঁ, ওই ফেসবুক। কানেক্ট করতে হয়, ওইগুলো শিখতে পারছি। আচ্ছা, স্টাইপ আমরা করা হইতাম না, এটা আমার নাই। হোয়াটসঅ্যাপটা স্ট্রাইপ, কিভাবে? আচ্ছা স্ট্রাইপ ওটা বাইয়ের অ্যাকাউন্টে এই করবো নি, আমরা যা যা করো লাগে দে দে ধাপ। আর কানেক্টিং ওয়েবসাইট। মানে কানেক্টিং মানে কানেক্ট করাটা শিখতে হবো, ইউজ করি না করি, কিন্তু ওই যে কিভাবে হুম, কিভাবে কি করতে হয় ওগুলো দেখতে হবে। ওই তো আছে অবশ্যই। গো হাই লেভেল মূলত একটা মানে এমন একটা অ্যাপ যেটার সাথে আরো হুমানে একটার পর একটা অ্যাপের সাথে কানেক্ট, সামনে সবই আরো বাড়বো। কানেক্টের খেলা। আমার সামনে বলে আরো বার ওই বেটা ভার্সনের ফিচার্স দেখলাম পড়ে রয়েছে কতগুলা আপকামিং। আমি যখন মন্তরে দেখছিলাম, মন্ত্র যখন এইসব করতেছিল, তখন ওই এআই বিষয়টা, যে এআই চ্যাট, এআই ই দিয়া মানে এআই বিল্ডার, এগুলো কিচ্ছু আছে না। এগুলো আবার এই নতুন এই 2-1 বছরের মধ্যে আইছে। ও, 10 মিনিটের ব্রেক চা হয়ে গেছে তো না? হ্যালো হ্যালো। হুম। তুই কি 90,000-এর এই দেখে ডরে গেছস? ভাই যা মানে এখন দেখলাম তো ভাই, আমি তো ভাবছিলাম তো ব্যালেন্স পরেই রয়েছে, পরে দেখি না এগুলো সব ওভারঅল গ্রোথ। ও, $90,000 আমার কাছে পড়ে থাকতো, তাইলে আমি আর এরকম থাকতাম? তাইলে তো আমি কই যাইতাম? অ্যাটলিস্ট দুবাই যাই থাকতাম। ওহ মাই গড ভাই ওটা এক ভাই। বছরের গ্রোথ মনে হইতেছে, দেখি টোটাল 12 মান্থসের অল টাইম। একদিন যাবত দেই না, 2,07,000। আচ্ছা 2,17,000 দেখা গেছে, এইটাই তো টোটাল অ্যামাউন্ট তুমি পাও নাই, কিছু তো চার্জ ওরা কাটতে দিছে। হ্যাঁ, তাহলে ভাই, চার্জ কাটার পরে ওরা তাহলে তোমার টোটাল কত দিছে? 4% চার্জ। তাহলে 217,000 যদি আমরা, 8,000 ডলার রাখছে, 10,000 ডলার রাখছে, 10,000 ভাই, ডলার তার মানে 8 লাখ টাকা এই ওরা এমনি তোমার মধ্যে কামাই করে আছে। এই ফেরির 3,000 টাকা, $3,000 কিসের? কিসের 3,000? ডেইলি 3,000? ফেল্ড ফেল্ড। ও ফেইল্ড 3,000, হ্যাঁ, কি এটা দেখ। ফেইল্ড। আমার সাধারণত ফেইল হয় না। এগুলো ফেল হয়েছিল অনেক সময়, হচ্ছে তোমার ক্লায়েন্টের যে কার্ড থাকে, কার্ডে টাকা থাকে না, তখন ফেল হয়ে যায়। আচ্ছা। ঠিক আছে না, ব্যাংকে টাকা থাকে না, এরকম অনেক হবে, ফেল হবে। আমার তো কম, মাত্র $3,000 ফেল হয়েছে, 2 লাখ ডলার ই করে। মাইন্সের 40-50 হাজার ডলার হয়ে যায়। অনেকে হয় কি বলে রে, ডিসপিউট করে দেয়, অর্থাৎ তুমি একজনের টাকা চার্জ করছো, সে বলবো যে না, আমি অনুমতি দেই নাই, সে এমনি চার্জ করছে, তখন তারা ডিসপিউট করে দেবো, ডিসপিউট করে টাকা নিবো গা। আচ্ছা, মিটিংটা শুরু করি, পরে হচ্ছে এগুলো নিয়ে আলোচনা করি। আচ্ছা, শুরু করতে দিই তাহলে। তাহলে লাইট, ক্যামেরা, অ্যাকশন। অ্যাকশন। আচ্ছা, স্ট্রাইপে অনেক বিষয় আছে, সেটা হচ্ছে এখানে আম, অনেক সময় পেমেন্ট আর ডিসপিউট হয়ে যায়। হ্যাঁ, ডিসপিউট হয়ে যায় মানে হচ্ছে যে পেমেন্টটা ফেল হয়ে যেতে পারে। ঠিক আছে,
ক্লায়েন্টের টাকা না থাকতে পারে, অথবা সে হচ্ছে ব্যাংকে বলতে পারে যে আমি এটা অথরাইজ করে নাই, এরকম অনেক কিছু হয়। তো ওগুলো যে যখন প্র্যাকটিক্যালি হচ্ছে কাজ করা হবে তখন ওগুলো সামনে আসবে। আর কিছু না বলতে গুগল ইউটিউব তো আছেই। আচ্ছা, তাহলে আমাদের লঞ্চ প্যাড মোটামুটি শেষ, আমরা লঞ্চ করে ফেলছি। এখন হচ্ছে ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে আসলে তেমন কিছু না, এখানে হচ্ছে শুধু হচ্ছে একটা স্টেটস দেখা যায়, মানে হচ্ছে কোথায় কি হচ্ছে না হচ্ছে এগুলো দেখা যায়। আর টাস্ক যদি থাকে কোথাও, এখানে টাস্ক ক্রিয়েট করা যায়, ওই টাস্ক গুলো এখানে পেন্ডিং থাকলে অপারেটিভ থাকলে ওগুলো দেখা যায়। গুগল অ্যানালিটিক্স কানেক্ট করলে এখানে অ্যানালিটিক্স থেকে ইনফরমেশন দেখা যায়, গুগল অ্যানালিটিক্স রিপোর্ট এখানে দেখা যায়। যেমন আমি যদি এখানে গুগল অ্যানালিটিক্স কানেক্ট করি ইন্টিগ্রেশন থেকে, তাহলে এখানে গুগল অ্যানালিটিক্স দেখা যাবে। কোথায় গুগল অ্যানালিটিক্স দেখি, অনেক কিছু এখানে চলে আসছে। আমরা যখন কাজ করছি তখন এখানে একটা না দুইটা মাত্র। সার্চ করার অপশন নাই? হ্যাঁ, সার্চ করার অপশন তো আছেই। আচ্ছা, এই যে গুগল গুগল অ্যানালিটিক্স দেখি তো, এটা কি আছে, ভয়েস সেন্টার এখানে। ভয়েস সেন্টার এখানে কেন থাকবে, ডিসকানেক্ট করছে। আচ্ছা, এখানে আমি গুগল অ্যানালিটিক্স কনভার্টের মাধ্যমে এড করব, ওটা আমাদের কোম্পানির ইমেল। আহ এখন আমার দিতে হবে না। আচ্ছা, টু ফ্যাক্টর অথেন্টিকেশন সম্পর্কে সবার আইডিয়া আছে নাকি? জিমেলে যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইউজ করি। এতটুকু বুঝি যে ওটা সিকিউর, বাস ওটা কেমনে কাজ করে বলতে একটা ফোন নাম্বার দিতে হয় এটাই, কিন্তু ওটা আসলে কিভাবে টোটালি কাজ করে আজ পর্যন্ত ইউজ করা হয় নাই। না, এটা ওই যে ইয়েতে ফোনে ফিঙ্গারপ্রিন্ট দিলে তোর একবারের জন্য ওইটা আসে। তো এখন এখানে অথেন্টিকেটর নামে একটা অ্যাপ আছে গুগলের, যেটা হচ্ছে ইনস্টল করে রাখলে মোবাইলে, সেখানে হচ্ছে এগুলো ইনস্টল করে রাখা যায়, সেট আপ করা যায়, এতে হচ্ছে ওটা সিকিউর থাকে। ডিসকানেক্টেড, দেখি তো, সেম অ্যাকাউন্টই তো, তাই তো নাকি? ই করো তাহলে, হয়তো বা পুরাপুরি ডিসকানেক্ট করে আবার নতুন করে করো। না, অনেক সময় গহলে বলা হয় কি, এখানে সাব অ্যাকাউন্টে দেখা যায় যে একটা, কিন্তু আসলে অ্যাকাউন্টে আরেকটা, জন্য রিফ্রেশ করা ভালো মাঝে মাঝে। আচ্ছা, এটা ঠিক আছে। লেজার ক্যাফে আচ্ছা, সাব এখানে আমি অ্যাকাউন্টে আছে। সিলেক্ট করবো অ্যানালিটিক্স অ্যাকাউন্ট। কেন আসতেছে না সেটা আগে আমাদের দেখতে হবে। অ্যাক্সেস ডিসকানেক্ট হয়ে গেছে, আবার কানেক্ট করতেছি। বেশ, গুগল অথেন্টিকেটের মাধ্যমে করবো। আচ্ছা, এখন আসছে দেখবে। তো এখানে কানেক্ট করার পরে আমাকে অ্যানালিটিক্স অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে, অ্যানালিটিক্স অ্যাকাউন্টে আমি সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে আমাকে প্রপার্টি সিলেক্ট করতে হবে। তো এই দুটো আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটা আমার অ্যানালিটিক্সটা কানেক্ট হয়ে গেছে। তো এখানে কিভাবে গুগল অ্যানালিটিক্স সেট আপ করতে হয়, কিভাবে গুগল সার্চ কনসোল সেট আপ করতে হয়, কিভাবে গুগল ট্যাগ ম্যানেজার সেট আপ করতে হয়, এবং এগুলো কি, এই বিষয়গুলো হচ্ছে আমি দেখাবো আস্তে আস্তে। এই তো, গুগল অ্যানালিটিক্স সাপোর্ট করার পরে গুগল অ্যানালিটিক্স এর রিপোর্টটা এখানে চলে আসলো। অটোমেটিকলি আমরা যে রিপোর্টটা আছে সেটা এখানে দেখতে পাচ্ছি। তো ইমেলের একটা হেলথ স্কোর এখানে দেখা যাচ্ছে, এটা নিউ, আগে ছিল না। আবার এই ড্যাশবোর্ডটা আমি চাইলে এডিটও করতে পারি। এখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন আমি চাইলে এখানে অ্যাড করতে পারি, যেমন কতগুলো অ্যাপয়েন্টমেন্ট বুক হয়েছে, এটা আমি যদি এখানে চাই, অ্যাপয়েন্টমেন্ট কাউন্ট, সেটা হচ্ছে এখানে অ্যাড করতে পারি, এই অ্যাড করে দিলাম। কতগুলো অ্যাপয়েন্টমেন্ট কাউন্ট, এটা অ্যাড করে দিলাম। এভাবে চাইলে এটাকে এডিট করা যায়, বিভিন্ন ধরনের উইজেট এখানে অ্যাড করা যায়, যেমন ধরি মেটা অ্যাডস, মেটা অ্যাড ক্লিকস এখানে অ্যাড করে দিই, তাহলে কতগুলো ক্লিকস হয়েছে এটা দেখা যাচ্ছে।
এভাবে চাইলে আমি বিভিন্ন ধরনের ইনফরমেশন এখানে অ্যাড করতে পারি, যেমন পেমেন্ট, টোটাল রেভিনিউ, লাস্ট মান্থ, সাম অফ রেভিনিউ অ্যাড করে দিলাম। এভাবে চাইলে আমরা বিভিন্ন ধরনের ইয়ে অ্যাড করতে পারি, এগুলোকে ফ্লেক্সিবল এভাবে সরানো যায়, বড় ছোট করা যায়, এগুলোকে সাজানো যায়, এক জায়গা থেকে টাইম আরেক জায়গায় নেওয়া যায়, এটা এই পাশে এভাবে নেওয়া যায়। ঠিক আছে। আহ এটাই তো, হ্যাঁ। এরপরে এখানে হচ্ছে সেভ চেঞ্জেস, এটাই হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আর তেমন কোনো খেলা নাই। ওকে, ঠিক আছে, এটা কি এবার যাই আমরা কনভারসেশনে। এটা কি ক্লায়েন্টের, তুমি ক্লায়েন্টের ইয়েতে অ্যাকাউন্টে সেট আপ করতেছো সব? হ্যাঁ, ক্লায়েন্টের তো, এই ক্লায়েন্টের জন্য যেহেতু আমরা ক্লায়েন্টের অ্যাকাউন্টে দেখভাল করি, তো আমরা চাইলে এটা এখানে চেঞ্জ করতে পারি। ঠিক আছে। আচ্ছা, তো এখানে এই যে কনভারসেশন, এখানে এইটা পুরোটাই অনেক চেঞ্জ করা হয়েছে, এখানে অনেক জিনিসপত্র তারা অ্যাড করছে। আগে তো এখানে খুবই সিম্পল বিষয় ছিল। তো এখানে প্রথমত এখানে আনরেড কনভারসেশনে আমরা হচ্ছে আনরেড কনভারসেশন গুলো দেখবো। অলে হচ্ছে আমরা সব কনভারসেশন দেখবো, যেগুলো পাঠানো হয়েছে, যেগুলো রিড আনরেড সব দেখবো। রিসেন্টলি করা দেখবো। আর স্টারে হচ্ছে স্টার মার্ক করা গুলো দেখবো। স্টার মার্ক করা কেমনে, যেমন এটাকে যদি আমি স্টার মার্ক করে দেই, তাহলে এই কনভারসেশনটা স্টারে যাবে, স্টারে গিয়ে ওটা থাকবে, এটাই। আনস্টার করতে পারবো। তো অনেক সময় একটা কনভারসেশন খুবই ইম্পর্টেন্ট হয়, তখন হচ্ছে সেটাকে আমরা স্টার করে দিতে পারি, সেটা স্টারে গিয়ে খুঁজে পাবো। ওকে, যদি হচ্ছে কি আমাদের ফোন নাম্বার যেটা আছে আমাদের সেটিংসে, ওই ফোন নাম্বারে কল করে সেগুলো হচ্ছে আমরা এখানে দেখতে পারবো। কল, মাইকের আওয়াজ কমে গেল মনে হচ্ছে। আমার কথা শোনা যাচ্ছে না? তো শোনা যাচ্ছে? আচ্ছা, এই তো কনভারসেশনটা এতটুকুই। তো এখানে এই যে এই জিনিসটা আছে সেটা হচ্ছে মাই ইনবক্স অ্যাসাইন টু মি। তো এখানে হচ্ছে চাইলে হচ্ছে আমি এভাবে ফিল্টার করতে পারি। তো হয়েছে কি, প্রত্যেকটা কন্টাক্ট, যতগুলো কন্টাক্ট আছে, সবগুলো কন্টাক্টের একজন অ্যাসাইনই থাকে। তার একজন আম, একজন লোক একটা কন্ট্যাক্টকে অ্যাসাইন, একজন ইউজার বা হচ্ছে একজন স্টাফ, সে হচ্ছে অ্যাসাইন হইতে পারে। যেমন আমি যদি একটা কন্ট্যাক্ট এভাবে খুলি, তাহলে হচ্ছে আমি এখানে দেখতে পাবো এটা কাকে অ্যাসাইন করা হয়েছে। যেমন অনারের নিচে এখানে দেখা যাচ্ছে আনঅ্যাসাইন, তাহলে আমি এটা চাইলে একজনকে এটাকে অ্যাসাইন করে দিতে পারবো। তো আমি এটাকে ব্র্যান্ডনের অ্যাসাইন করে দিলাম, তাহলে ব্র্যান্ডনের এটা অ্যাসাইন করা লিড। তাহলে এখানে যে কনভারসেশনটা হবে, ব্র্যান্ডন চাইলে ওই কনভারসেশনে গিয়ে এটাকে ফিল্টার করতে পারে। ফলোয়ার হিসেবে আমি এখানে কাউরে অ্যাড করতে পারি, যেমন ক্যাসান্ড্রাকে অ্যাড করে দিলাম। মাল্টিপল ফলোয়ার অ্যাড করা যায় চাইলে। ঠিক আছে। তো একটা লিড কনভারসেশন, তো আমি যদি আমি একটা কন্ট্যাক্টের সাথে কথা বলতে থাকি, তো আমি চাবো না অন্য লোক আইসা সেখানে হচ্ছে সেই লোকের সাথে আবার কথা বলুক। আমার টিমে তো 10 জন 12 জন লোক থাকতে পারে, 50 60 জন লোকও থাকতে পারে। তো আমি চাবো যেই কন্টাক্ট, যেই লোকগুলোর সাথে আমি কথা বলতেছি, আমি যেন শুধু তাদের সাথেই কথা বলি। তাদের কনভারসেশন, তাদের মেসেজ, তাদের কল শুধু আমি দেখতে চাই। আর বাকি অন্যদের যেগুলো আছে সেগুলো আমি দেখতে চাই না। যদি এরকম হয়, তাহলে হচ্ছে আমরা ওই ফিল্টারটা ইউজ করতে পারি, যেখানে হচ্ছে আমরা শুধু হচ্ছে এটা দেখবো, আমার কনভারসেশন গুলো দেখবো। ঠিক আছে। এটা এইভাবে হচ্ছে এটা চলে, মাই কনভারসেশন। গোয়া লেভেল মাঝে মাঝে এরকম হয়, এই যে এরকম লোডিং নেয়, বেশি লোডিং নেয়। তো কনভারসেশনে গেলাম, এখানে চাইলে আমি ফিল্টার করতে পারি ওটা দিয়ে, তাই না? আচ্ছা, ফলোড বাই মি দিলে ওই একই জন্য, যদি আমি কোনো কনভারসেশনে ফলোয়ার ফলোয়ার হয়ে থাকি, তাহলে সেটা দেখা যাবে। আর এটা হচ্ছে ইন্টারনাল চ্যাট, এটা আমি এখনো ইউজ করে নাই, এটা খুবই আহ মানে এটা হচ্ছে ইন্টারনাল চ্যাট। এখানে হচ্ছে মেসেজ দেওয়া যায় টিম মেম্বারদেরকে। ক্লিয়ার চ্যাট পার্টিসিপেন্ট ভিউ অল ইন্টারনাল চ্যাট, এটা আমি কখনো ইউজ করি না। এটা তেমন নতুন একটা সিস্টেম, এটা কি ক্রিয়েট ভিউ, এখানে ভিউ, আচ্ছা আচ্ছা, এখানে ভিউ ক্রিয়েট করে রাখা যায়, যে আমি কিভাবে এটাকে ফিল্টার করে রাখলাম ওইভাবে ওটা থাকবে, বারবার যখন আমি আসবো ওইভাবেই পাবো। ইন্টারনাল চ্যাট এখানে হচ্ছে ইন্টারনালি হচ্ছে আম, ই করা যায়, টিম ইনবক্স। আর এটা হচ্ছে মাই ইনবক্স। আর এটা হচ্ছে ইন্টারনাল চ্যাট। তো ইন্টারনাল চ্যাটের জন্য হচ্ছে আমি এখান থেকে একটা ইন্টারনাল চ্যাট শুরু করতে পারি, অর্থাৎ এটা হচ্ছে
টিম মেম্বার যারা আছে তারা একজন আরেকজনের সাথে যে কথাটা বলবে, এটা হচ্ছে ইন্টারনাল চ্যাট। তো শুরু করা যায় চ্যাট এখান থেকে। মেসেজ কন্টাক্টস, ওয়ান অর মোর কন্টাক্টস, মেসেজ টিমমেট। তাহলে আমি একটা টিমমেটকে আমি এখানে এই যে সৌরভকে আমি এখানে হচ্ছে মেসেজ দিব, ঠিক আছে, ক্রিয়েট ইন্টারনাল চ্যাট। তাহলে এটা হচ্ছে আমার আর সৌরভের একটা ইন্টারনাল চ্যাট। তাহলে এখানে আমি কি করব, এখানে কোশ্চেন মার্ক দেখা যাচ্ছে, আমি এখানে দেখি হাই, প্লিজ সিলেক্ট বেলেট মেসেজিং চ্যানেল। এখানে কোনো মেসেজিং চ্যানেলই নেই। আম রিফাত, আচ্ছা, এটা তারা এখন মনে হয় ঠিক করে নাই। ইন্টারনাল চ্যানেল এটা এখনো চলে না মনে হয়। আচ্ছা, ট্রাই করে দেখি এখানে। গুগল করতে হবে বুঝলে। ব্র্যান্ডন একটা ট্রাই করে দেখি। এখন ট্রাই করি না, এটা হচ্ছে কিছুটা স্ল্যাক ট্যাগ আমরা হোয়াটসঅ্যাপে যেরকম ইউজ করি, সাধারণত এখানে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ এইসব কনভারসেশন হয়। ইন্টারনাল চ্যাট, তাহলে আমরা দেখি আসলে ইন্টারনাল চ্যাটটা কিভাবে কাজ করে। এখানে বিভিন্ন মানুষ ভিডিও ভিডিও ধরছে। আচ্ছা, হাউ টু এনেবল ইউজার্স ইন্টেলিজেন্স, টার্ন অন গোয়াল সাব অ্যাকাউন্ট সেটিংস অফ ল্যাবস এন্ড টার্ন ইন্টেলিজেন্ট। আচ্ছা, এটা ল্যাবসে থাকার কথা। আগে যে বলছিলাম যে নতুন নতুন যেগুলো আসে সেগুলো ল্যাবসে থাকে। আচ্ছা, নিউ তাহলে। ইন্টারনাল চ্যাট ফর টিম কোলাবোরেশন লাইভ হয়ে গেছে, এটা তো আর ইন করার করার দরকার নাই। স্টার্ট এ চ্যাট, নেভিগেট দ্য কনভারসেশন, ক্লিক অন চ্যাট, সিলেক্ট এ পার্টিসিপেন্ট, অর্গানাইজ, ক্লিক দ্য আচ্ছা ইন্টারনাল চ্যাট কমান্ড বাস ইন্টারনাল চ্যাট। আচ্ছা, যদি মনে হয় না চালু করছে তারা এখনো ফুললি, তবে এখানে একটা চ্যানেল আসার কথা যখন আমরা এটা শুরু করি। আম, তখন হয়তো আমাদের ফোন নাম্বার থাকতে হবে। নো মেসেজ ইয়েট, আচ্ছা, ওটা বেশি ইম্পর্টেন্ট না, ওটা তেমন ইউজ হয় না, কেউ ইউজ করে না, নতুন ফিচার। তবে হচ্ছে যখন এটা পুরোপুরি চালু হবে, এখানে একটা চ্যানেল সিলেক্ট করতে হবে। হয়তো আমার ফোন নাম্বার নাই কারণে এটা আসতেছে না, ওটা আমাদের দরকার নাই এখন আপাতত। আচ্ছা, এটা কি ক্রিয়েট ভিউ, ওটা তো বললামই, ঠিক আছে। আচ্ছা, ম্যানুয়াল অ্যাকশনস, ম্যানুয়াল অ্যাকশন, এটা, আচ্ছা এটা খুবই কম ইউজ হয়। এটার মাধ্যমে হচ্ছে অটোমেটিকলি যারা আমার কাছে 100 কন্টাক্ট আছে যাদেরকে আমি হচ্ছে কল করতে চাই, ঠিক আছে, মানে আমি বারে বারে একজনকে একজন করে কল দিয়ে কল করব না, আমি হচ্ছে ওদের সবাইকে এইখানে অ্যাড করে নিতে পারি ম্যানুয়াল অ্যাকশনে, এবং লেস স্টার্টে ক্লিক করলে এরা সবাই একটার পর একটা কল পাইতে থাকবে। এই দেখো অটোমেটিকলি এটা এই যে কল হইতেছে, কল এনিওয়ে, এটা কল হয়ে যাচ্ছে অল। আমি এটা কলটা কাটে দিব, ঠিক আছে। পরে যে নেক্সট যাইতেছে দেখছো, এটা এই যে একটু আমাকে একটু সময় দিতেছে, আমি ডিসপোজ করতে পারি যে কলে কি হয়েছে, কলটা বিজি ছিল না কমপ্লিটেড নাকি ভয়েসমেল। আমি যদি নো আনসারে ক্লিক করি, এটা কিন্তু অলরেডি হচ্ছে নেক্সটে যাচ্ছে। আমি চাইলে এটাকে রিডায়াল করতে পারবো এই কন্ট্যাক্টটাকে, আর আমি চাইলে নেক্সট যেতে পারবো। আমি যদি নেক্সটে ক্লিক করি তাহলে এটা অলরেডি নেক্সট যে কন্ট্যাক্টটা আছে সিরিয়ালি তাকে কল করা শুরু করবে। দেখো এই যে অলরেডি ডায়ালিং করতেছে। আমরা যদি ডায়াল করতে চাই না, আমি এটা পজ করে দিব। তো এখানে হচ্ছে আমার যদি 100 2000 কল করতে হয়, 100 200, তাহলে আমি তো এখানে একটা একটা করে আইসা কল করব না, আমি চাইলে হচ্ছে ওগুলো এরকম অটোমেট করে ফেলতে পারি। তো এখানে আমি এই কন্টাক্ট গুলোকে কিভাবে অ্যাড করব, এটা অ্যাড করার জন্য হচ্ছে আমাদের এই যে অটোমেশন আসতে হবে। তাহলে এটাই হচ্ছে মনে হয় ফার্স্ট অটোমেশন আমরা দেখাচ্ছি। তো অটোমেশন ক্রিয়েট করার জন্য সিম্পলি ক্রিয়েট ওয়ার্কফ্লো স্টার্ট ফ্রম স্ক্র্যাচ। তো আমাদের এখানে একটা ট্রিগার লাগবে না, আমরা হচ্ছে এখানে একটা অ্যাকশন দিব, সেটা হচ্ছে কল, মনে হয় কল নামে আছে, ম্যানুয়াল অ্যাকশনস টু কল। এটা, এটাই হচ্ছে সেই এটা, এটা চাইলে আমি একজন ইউজারকে এটা দিয়ে দিতে পারি, সিলেক্ট করে দিতে পারি, তাহলে সেই তার প্রতি এটা অ্যাসাইন হয়ে যাবে। তাহলে এই যে যে অ্যাকশনটা, এটা যদি আমি এখানে অ্যাড করি এবং এটাকে এরকম সেভ করি ওয়ার্কফ্লোটা, তারপরে এখানে আমি টেস্ট করার জন্য একটা কন্টাক্ট এখানে অ্যাড করি, তাহলে হচ্ছে ওই কন্টাক্টটা
যায়া হচ্ছে এই যে ম্যানুয়াল কনভারসেশন ম্যানুয়াল অ্যাকশনে চলে আসবে। এই যে কন্ট্যাক্টটা মাত্র অ্যাড করলাম। তো যখন আমি লেট স্টার্ট দিব তখন এইগুলো অটোমেটিকলি ওই যে এটা নতুন মাত্র দেওয়া হয়েছে, কোন ওয়ার্কফ্লো থেকে দেওয়া হয়েছে এটা এখন চলে আসছে। ঠিক আছে, এখানে আমি কল করলে এখান থেকে আর কি কল শুরু হবে আর কি। এটা হচ্ছে ম্যানুয়াল অ্যাকশন। স্নিপেট এখানে হচ্ছে আমি একটা করে হচ্ছে ইমেল বা এসএমএস বানায় রাখতে পারি। ইমেল বা এসএমএস এখানে লিখে রাখতে পারি। আম, তারপরে হচ্ছে এগুলো পরবর্তীতে হচ্ছে আমরা ওয়ার্কফ্লোতে ইউজ করতে পারি। তো যদি আমি ওখানে একটা স্নিপেট বানায় রাখি, তো আমি যদি এসএমএস এখানে যখন ওয়ার্কফ্লোতে আসবো তখন ইমেল যখন পাঠাবো, সেন্ড এন ইমেল, তখন এখান থেকে আমি চুজ ফ্রম এক্সিস্টিং টেমপ্লেটে ক্লিক করে সেখানে ব্রাউজ অল টেমপ্লেট দিয়া সেখানে আমি অথবা নামটা সার্চ করলে এই যে এইচটিএমএল স্নিপেট স্নিপেট থেকে আমি চুজ করতে পারবো। তাহলে হচ্ছে আমার আর নতুন করে এসএমএস আর ইমেলটা এখানে লিখতে হবে না। ঠিক আছে, ওটা হচ্ছে স্নিপেটের কাজ। এরপর হচ্ছে ট্রিগার অ্যাকশন। তো ট্রিগার লিঙ্কটা বা ট্রিগার লিঙ্ক এটা একটি খুবই একটা হচ্ছে ট্রিগার যেটা ওয়ার্কফ্লোতে থাকে, আরেকটা হচ্ছে তোমার ট্রিগার লিঙ্কস। ট্রিগার লিঙ্ক জিনিসটা খুবই ইন্টারেস্টিং। ধরো আমার ইমেলে একটা লিঙ্ক আছে, ইনভয়েসের লিঙ্ক যেরকম আমরা পাঠাই। তো আমি চাচ্ছি যখন কেউ ওই লিঙ্কটায় ক্লিক করবে তখন ওটা আমি ট্র্যাক করব যে সে কি ওই লিঙ্কটা ক্লিক করছে কিনা। অথবা কেউ যদি একটা লিঙ্কে ক্লিক করে তাকে আমি একটা ধন্যবাদ এসএমএস দিব বা ধন্যবাদ একটা ইমেল দিব। ঠিক আছে, অর্থাৎ আমি একটা আম, ইমেল পাঠাইলাম একটা অফার দিয়ে, এবং আমি জানতে চাই কে কে আমার লিঙ্কে ক্লিক করে সেই অফারটা দেখলো। ঠিক আছে, অফারটা কিরকম হইতে পারে? অফারটা যে কোনো ধরনের অফার হইতে পারে, যেমন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এরকম অফার, যে কোনো ধরনের একটা অফার হইতে পারে। এখন আমি যখন এটা করব তখন আমি আমার যে ওই লিঙ্কটা থাকবে, যেমন এই যে লিঙ্কটা, হ্যাঁ, ইমেল কনফার্মেশন। আচ্ছা, অনেক সময় কোনো একটা সফটওয়্যারে সাইন আপ করলে বলে না যে ইমেল কনফার্ম করতে হবে। হ্যাঁ, তো আমরা যদি চাই গোহা লেভেলের ভিতরে এরকম একটা ইমেল কনফার্মেশন ফ্লো ক্রিয়েট করতে চাই, তাহলে কিভাবে করবো আমরা? এই ট্রিগার লিঙ্কের মাধ্যমে। যখন এই ট্রিগার লিঙ্কের মাধ্যমে এই যে লিঙ্কটা আমরা পাঠাবো, তখন যখন কেউ ওই লিঙ্কে ক্লিক করবে তখন আমরা তো আমাদের সফটওয়্যার সেটা বুঝবে যে সে সেই লিঙ্কে ক্লিক করছে। তখন হচ্ছে সে অটোমেটিকলি আহ আমরা তাকে একটা ইমেল পাঠিয়ে দিতে পারি যে তোমার ইমেল কনফার্ম হয়ে গেছে। ঠিক আছে, তো এটা আমরা একটা ফ্লো করে বানায় দেখি এখানে এরকম যেমন আমরা একটা ইমেল ওয়ার্কফ্লো এখানে ক্রিয়েট করি, যেখানে আমরা ইমেল কনফার্মেশন, আমরা বললাম যখন কেউ একটা ফর্ম সাবমিট করবে, ফর্ম সাবমিটেড তো কিস কন্ট্রাক্ট ফর্ম, এটা সেভ, তখন তাকে আমরা একটা ইমেল পাঠাবো। ইমেলে আমরা বলবো সাবজেক্ট কনফার্ম ইউর ইমেল, আর এখানে লিখবো, ধরো লিখলাম হাই কনফার্ম ইউর ইমেল বাই ক্লিকিং দ্য লিংক বিলো। তো এখানে আমি একটা লিখলাম হিয়ার ইজ দি লিংক, অথবা আমি এখানে যা ইচ্ছে তাই লিখতে পারি। তারপরে এখানে এটাকে লিঙ্ক করে দিব কিসের সাথে? ট্রিগার লিঙ্কের সাথে। ট্রিগার লিঙ্কটা আমি ধরলাম এখানে অলরেডি কিছু ক্রিয়েট করা আছে, ইমেল কনফার্মেশন, এই ট্রিগার লিঙ্কটা আমরা দিলাম। কিন্তু এখানে দেখো এটা আমার ইমেলটা, আমি যেখানে একটা টেক্সট ছিল ওটাকে চেঞ্জ করে এটা ট্রিগার লিঙ্ক হয়ে যাচ্ছে। তো এই জন্য এখানে যেটা করব আমি, এটা হচ্ছে এখানে আগে একটা লিঙ্ক দিব, লিঙ্ক দিয়া এই এইখানে যাই হচ্ছে ওই ট্রিগার লিঙ্ক সেট করবো। এতে করে হচ্ছে এতে করে হচ্ছে এটা এরকম এই যে লিঙ্ক আপ হয়ে গেল। ঠিক আছে, তো আমি এখানে সেভ করে দিলাম। এখন আমি কি করব? এখন আরেকটা ওয়ার্কফ্লো ক্রিয়েট করব যেখানে বলবো
যে ইমেল কনফার্মড, এটা আমি নাম দিতেছি। এখন আমি এখানে একটা ট্রিগার অ্যাড করব। ট্রিগার, ট্রিগারটা হবে ট্রিগার লিঙ্ক ক্লিক। বুঝে আসছে? আমরা যে ওই ট্রিগার লিঙ্কটা পাঠালাম, স্পেশাল লিঙ্কটা, ওই লিঙ্কে যখন কেউ ক্লিক করবে তখন আমরা ট্রিগার লিঙ্ক ক্লিক। কোন ট্রিগার লিঙ্ক? ইমেল কনফার্মেশন সেভ ট্রিগার। তখন আমরা এটাকে ট্রিগারটাকে সেভ করে দিলাম। এরপরে আমরা তাকে আরেকটা ইমেল পাঠাই, বলবো থ্যাংক ইউ ফর কনফার্মিং ইউর ইমেল। ঠিক আছে? থ্যাংক ইউ ফর কনফার্মিং ইউর ইমেল। এখানে এটাই, এটা বলে দেয় ইমেল যেটা ইচ্ছে সেটা পাঠানো যায়। তাহলে আমরা যাব তৌকিরের ফর্মে। আমরা যে ফর্মটা সেখানে সিলেক্ট করেছিলাম সেটা হচ্ছে সাইটস থেকে ফর্ম। সেখানে এখানে যে তৌকির কন্ট্যাক্ট ফর্ম, এই যেটা, তো এটার যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমরা এখান থেকে কপি করে নিই। শেয়ার দিলে হবে না, শেয়ার দিলে অন্য আরেকটা অ্যাকাউন্টে এটাকে প্রিভিউ প্রিভিউ। প্রিভিউ তো আমরা করতে চাই না, এটাকে আসলে মূলত কি করতে হবে, ভিউ সাবমিশন প্রিভিউ। আচ্ছা, এই যে ফর্ম, ঠিক আছে, এই ফর্মে কি কোনো ইমেল নাই? হ্যাঁ, আগে দেও দেও, আগে ওইটুক ফিল আপ। আচ্ছা। না না, ইমেল আছে, দেখা যাইতেছে। ফার্স্ট নেম, লাস্ট নেম। আচ্ছা, আমি আর ডেট অফ বার্থ এখানে ডোন্ট জাজ এ দিলাম। বুক বাই ইটস কভার, ওকে? ঠিক আছে। আহ আচ্ছা, ডেট অফ বার্থ সিলেক্ট করতেছি। এই ধরনের ফর্ম কিন্তু খুব ইজিলি গোয়া লেভেলে ক্রিয়েট করা যায়। ঠিক আছে, ফোন নাম্বার দিলাম এখান থেকে 34742802। দেখি 34742802। মানে বাংলাদেশ সিলেক্ট হয়ে আছে অটোমেটিকলি, এই জন্য এটা নাম্বারটা নিতেছে না। আচ্ছা, এখানে একটা ফর্মের ভিতরে একটা ইন্টারেস্টিং বিষয় দেখাই। ফর্মের ভিতরে যদি হচ্ছে ইউএস ছাড়া, আচ্ছা এখানে অটোমেটিকলি যে কান্ট্রিটা আছে ওই কান্ট্রিটা নিয়ে নিবি। ঠিক আছে, অটোমেটিকলি, যেমন এই যে এখানে ফোনের যেখানে কান্ট্রিটা, আমি যেই কান্ট্রি থেকে কি করতেছি সেই জন্য এখানে এনেবল কান্ট্রি পিকার দিলে এটা ভালো। ঠিক আছে, কান্ট্রি পিকার যদি এনেবল দেই তাহলে হচ্ছে এখানে আমি কান্ট্রি সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, মাইক রাস, একটা ডেট অফ বার্থ। আচ্ছা, এই যে এখানে বাংলাদেশ আসছে, তা বাংলাদেশের জায়গায় ইউএস দিতে পারি। ইমেল দিতে পারি একটা এখানে। ইয়েস। ঠিক আছে, তো ফর্ম সাবমিট করলাম। তাহলে আমার একটা ইমেল পাওয়ার কথা। এগুলো ইমেল সাধারণত স্প্যামে যাবে, কারণ এখানে কোনো কন্ট্যাক্ট কন্টেন্ট নেই। সৌরভ তালুকদার। আচ্ছা, এই যে লিঙ্কটা আছে, দেখো এখানে আমি তো লিঙ্কটা পাইছি, ইমেলের মাঝে একটা লিঙ্ক পাইছি না? এখন আমি যখন ওই লিঙ্কে ক্লিক করব তখন হচ্ছে এটা অটোমেটিকলি আমাকে এই ওয়ার্কফ্লোতে অ্যাড করে দিবে। ঠিক আছে, এবং আমাকে আরেকটা ইমেল পাঠিয়ে দিবে। তাহলে আমি এখানে ক্লিক করলাম, কংগ্রেচুলেশন ইউ আর ফ্রেন্ড নাও। এটা আমি যে যা লেখছি তাই আসছে। এখন এখানে আরেকটা ইমেল চলে আসছে। ঠিক আছে, দেখছো ইমেলটা কিন্তু অটো আসছে, আমি কিন্তু পাঠাই নাই, কিছু করি নাই। আমি যেহেতু ওই লিঙ্কে ক্লিক করছি তো অটোমেটিকলি এই ইমেলটা আসছে। কি আসছে? থ্যাংক ইউ ফর কনফার্মিং ইউর ইমেল, যেটা আমরা লিখছি সেটাই। তাহলে এইভাবে হচ্ছে আমরা একটা ইমেল কনফার্মেশন করতে পারি। তো এইভাবে যে কোনো কিছু করতে পারি। মূলত আমরা একটা লিঙ্ক অ্যাটাচ করে দিতে পারি, যে লিঙ্কে ক্লিক করলে আমরা ট্র্যাক করতে পারি এবং হচ্ছে এটাকে ট্রিগার করতে পারি একটা কিছু। এটাই হচ্ছে ট্রিগার লিঙ্কস, যেটার মাধ্যমে কোনো কিছু ট্রিগার করা যায়। তো ট্রিগার লিঙ্ক ক্রিয়েট করতে হলে এখানে একটা অ্যাড লিঙ্ক ক্রিয়েট করে
নাম দিয়ে তারপরে এখানে ইউআরএল অ্যাড করে দিলেই হয়, যে কোনো ইউআরএল এর লিঙ্কটা আমরা এখানে অ্যাড করছি। পরে এই যে কিটা আছে, এটাই হচ্ছে আমরা ইউজ করি আর কি, এগুলো যে কি। আচ্ছা, অ্যানালাইটিক্স, তো অ্যানালাইটিক্স টার্ন অন এস, এগুলো আমাদের দরকার নাই। সেটিংস, এগুলো দরকার নাই। ক্যালেন্ডার, ঠিক আছে। তো ক্যালেন্ডার তো ক্যালেন্ডারই, ক্যালেন্ডলি নামে একটা সফটওয়্যার আছে যেটার মূলত আগে সবাই ইউজ করতো, এখন হচ্ছে সবাই গোহা লেভেল নিয়ে নেয়। গোহা লেভেলে অনেক অপশন আছে। তাহলে আমরা যদি ক্যালেন্ডার, প্রথম হচ্ছে আমাদেরকে একটা ক্যালেন্ডার ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো ক্যালেন্ডারে অনেক কিছু আছে, অনেক অপশন, অনেক সেটিংস, অনেক কিছু। এত কিছু বুঝাইয়া মানে হচ্ছে শেখানো সম্ভব না যদি না কেউ নিজে নিজে না শিখে, ঠিক আছে। প্রথমে একটা দেখো, এখানে ওয়েবসাইট ক্যালেন্ডার নামে একটা ক্যালেন্ডার আছে। আচ্ছা, আমরা একটা ক্যালেন্ডার ক্রিয়েট করি। এখানে দেখো অনেকগুলো টাইপের ক্যালেন্ডার আছে। এখন তোমাদের কি করতে হবে, এই সবগুলো ক্যালেন্ডার কাকে কোন ক্যালেন্ডার বলে, কোনটা কি ক্যালেন্ডার, এটার মাধ্যমে কি হয়, ক্যালেন্ডারটা ক্রিয়েট করে সেটাকে প্র্যাকটিস করতে হবে, এবং ইউটিউবে ভিডিও দেখতে হবে এই ক্যালেন্ডার কিভাবে ইউজ করে, কোন কোন কাজে ইউজ করে। তবে আমি পার্সোনালি সবসময় যে ক্যালেন্ডারটা ইউজ করি সেটা হচ্ছে রাউন্ড রবিন ক্যালেন্ডার। রাউন্ড রবিন শব্দের হইতে হইতেছে মানে হচ্ছে 5 জন লোক আছে, সেখানে হচ্ছে তুমি তাদেরকে 10টা জিনিস দিবা, তাহলে সমানভাবে ওদের মাঝে ভাগ করে দেওয়াকেই রাউন্ড রবিন বলে আর কি। মানে ভাগ করে দেওয়া আর কি, রাউন্ড রবিন করা। অর্থাৎ একজনকে এরকম যদি 10টা অ্যাপয়েন্টমেন্ট বুক হয়, তাহলে প্রথম একজন একজন একটা পাবে, তারপরের জন আরেকটা পাবে, তারপরের জন আরেকটা পাবে, এরকম করে রাউন্ড রবিন হয়ে থাকবে, ঠিক আছে। এরকম, এটাকে রাউন্ড রবিন বলে আর কি। তো আমরা যদি একটা ক্যালেন্ডার ক্রিয়েট করি যেখানে আমরা 5 জন টিম মেম্বার, 5 জনেই অ্যাপয়েন্টমেন্ট নিতেছে, একটা অর্গানাইজেশনে সেলস পিপল আছে 5 জন, 10 জন, 50 জন, তারা সবাই এই ক্যালেন্ডারে আমি অ্যাড করে রাখবো। যেমন আমি এখানে নাম দিই সেলস ক্যালেন্ডার। এটা এখানে এটা একজনের জন্য এই ক্যালেন্ডারটা কাজ করে, 10 জনের জন্য কাজ করে, 20 জনের জন্য কাজ করে, 100 জনের জন্য কাজ করে। সেই জন্য আমি এই সবসময় এই ক্যালেন্ডারটা ইউজ করি। বাকি অন্যান্য আরো ক্যালেন্ডার আছে, ওগুলো তেমন কাজে না লাগলেও চলে। তবে সবগুলো তুমি চাইলে সবগুলো ক্যালেন্ডার হইতেছে, কি কি ক্যালেন্ডার আছে, কিভাবে কি করা যায়, সব কিছু ঘাটাঘাটি করতে পারে এখানে। মানে পুরা ক্যালেন্ডার সেটিংস থেকে ক্যালেন্ডারে যা আছে সবকিছু ঘাটাঘাটি করতে পারো। তা আমি এখানে মাইক্রো সিলেক্ট করলাম, এটা রিফাত সৌরভ সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, তাহলে হচ্ছে এখানে সিলেক্ট করলাম। এরপরে এই ক্যালেন্ডারের আমি একটা ইউআরএল দিতে পারি, কাস্টম ইউআরএল। যেমন সেলস ক্যালেন্ডার, এটা তো অলরেডি এগুলো থাকবে না, এগুলো মানুষ নিয়ে নেয় অনেক সময়। এই সেলস ক্যালেন্ডার আসছে। এখন হচ্ছে এই মিটিং এর টাইম কতটুকু, কতটুকু মিটিংটা হবে, 30 মিনিটস, 1 আওয়ার, 30 আওয়ার্স হবে না, 1 থেকে 12 আওয়ার্স এর মাঝে থাকতে হবে। 30 মিনিটস, আমি বললাম যে না, আমার লাগবে 60 মিনিটস পার অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে, এতজন মানুষ। অ্যাকসেপ্ট পেমেন্ট, এখানে একটা অপশন। আসলে এগুলো সব বিস্তারিত ঘাটাঘাটি করে তোমাদের শিখতে হবে, এখানে বইলা শেষ করা যাবে না, এই পরিমাণ ফিচার্স এখানে আছে। যদি আমি এমন অ্যাপয়েন্টমেন্ট, যেমন একজন ডাক্তার, সে তো ফ্রি ফ্রি অ্যাপয়েন্টমেন্ট দিবে না, সে হচ্ছে কি করবে, অ্যাকসেপ্ট পেমেন্ট, সে হচ্ছে আগে অ্যাপয়েন্টমেন্টটা নিতে হলে আগে থেকে টাকা দিতে হবে। তো সে এরকম করতে পারবে যে অ্যাপয়েন্টমেন্টটা বুক করার সময় সে হচ্ছে টাকা কালেক্ট করতে পারবে, পেমেন্ট নিতে পারবে, এই জন্য যে অ্যাকসেপ্ট পেমেন্টের অপশন। এখানে কিছু অ্যাডভান্স সেটিং আছে। তো অ্যাডভান্স সেটিংস এ গেলে আমরা ক্যালেন্ডারের একটা লোগো এড করতে পারি, ক্যালেন্ডারের ডিসক্রিপশন দিতে পারি, ক্যালেন্ডারে একটা গ্রুপ ক্রিয়েট করতে পারি, ক্যালেন্ডারের কালার চেঞ্জ করে দিতে পারি, হলুদ কালার দিই আমরা, নাকি এই বেগুনি কালার দিই। স্টাফ এন্ড লোকেশন, স্টাফ এখানে আমরা অপটিমাইজ ফর অ্যাভেলেবিলিটি দিলাম। মিটিং লোকেশন, এখানে আমরা জুম দিয়ে দিতে পারি বা গুগল মিট দিয়ে দিতে পারি, ঠিক আছে। জুম এবং গুগল মিট এগুলো আবার কানেক্ট থাকতে হবে, ইন্টিগ্রেটেড থাকতে হবে, যেমন এইটা না, এই জন্য হচ্ছে এটা দেখাচ্ছে না, তাহলে গুগল মিট দিয়ে দিতে পারি। অপটিমাইজ ফর ইকুয়াল ডিস্ট্রিবিউশন, এটা একটা অপশন। অপটিমাইজ ফর অ্যাভেলেবিলিটি, এটা একটা অপশন, ঠিক আছে। অপটিমাইজ ফর অ্যাভেলেবিলিটি মানে হচ্ছে যে যখন অ্যাভেলেবেল তাকে তখন দিবে, যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে সেটা হচ্ছে আরেকজনকে দিবে। অপটিমাইজ ফর ইকুয়াল ডিস্ট্রিবিউশন, অ্যাভেলেবেল থাকুক আর না থাকুক ইকুয়ালি সবাইকে সমানভাবে দিবে, ঠিক আছে। কন্টাক্ট রাউটিং প্রিফারেন্স আছে এখানে।
সেখানে হচ্ছে রিঅ্যাসাইন থ্রু রাউন্ড রবিন, অর্থাৎ একজনের একটা কন্টাক্ট আগে যেখানে দেখালাম অ্যাসাইন করা, এখন যদি কন্টাক্টটা অ্যাসাইন করা তোমার কাছে, এখন সে যদি আইসা একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে আমার আমার ক্যালেন্ডারে, তাহলে সেই কন্টাক্টটা কি অটোমেটিকলি আমার ওপর অ্যাসাইন হয়ে যাবে, নাকি তার উপরই থাকবে যার কাছে আগে ছিল? এটা হচ্ছে এই যে অপশন এখানে। তা আমরা রিঅ্যাসাইন থ্রু রাউন্ড রবিন, তো রাউন্ড রবিনের মধ্যে যার পালায় পড়বে তার উপরও সেই লিডটাকে আমরা অ্যাসাইন করে দিতে পারি, অথবা কিপ দ্য সেম অ্যাপয়েন্টমেন্ট ওনার। ঠিক আছে, যদি এটা করি কিপ দ্য সেম অ্যাপয়েন্টমেন্ট ওনার, তাহলে লিডটা যার এখানে অ্যাসাইন করা আছে, ঠিক আছে, আর সেই হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ওনার হবে। আর যদি এটা সিলেক্ট করে দিই অলওয়েজ বুক উইথ দি কন্ট্যাক্টস অ্যাসাইন্ড ইউজার, তাহলে হচ্ছে মানে যে অ্যাসাইন ইউজার ছিল তারই অ্যাপয়েন্টমেন্ট এটা বুক হবে অটোমেটিকলি। এগুলো অপশন এখানে, এগুলো হচ্ছে আহ, দেখতে দেখতে করতে করতে ক্লায়েন্টের কাজ সেট আপ করতে করতে টেস্ট করতে করতে তুমি 50টা ক্লায়েন্টের জন্য ক্লায়েন্ট সেট আপ করলা, 50টা প্রবলেম ফিক্স করলা, তারপরে সে যায় এগুলো মনে হবে যেগুলো সব পারি এখন। হ্যাঁ, তখন হচ্ছে আস্তে আস্তে এক চলে আসবে। কিন্তু হচ্ছে শুরু করতে হবে বেসিকটা যাই নাই, তখন কাজ আসবে, কাজে শুরু করতে হবে আর কি, সাহস করে কাজ নিতে হবে, প্রবলেম সলভ করতে হবে। অ্যাভেলেবিলিটি, এখানে অ্যাভেলেবিলিটি প্রত্যেকজনের অ্যাভেলেবিলিটি সেট আপ করা যেতে পারে। কে কখন থেকে, মানডে থেকে, এই যে এখানে ক্লিক করে হচ্ছে আম, তুমি এখানে সিলেক্ট করে দিতে পারো আমি সকালে 11টা থেকে রাত 9টা পর্যন্ত থাকি, বা কখন তুমি থাকো, তো তুমি 1টা থেকে 2টা পর্যন্ত থাকো, আবার তুমি 5টা থেকে 6টা পর্যন্ত থাকো, এরকম অ্যাভেলেবিলিটি টাইম তুমি এখানে অ্যাড করতে পারবা। বুকিং রুলস, বুকিং রুলস হচ্ছে মিটিং ইন্টারভাল, অর্থাৎ 30 মিনিটস, 1 ঘন্টা করে আমি মিটিং করবো, একটা মিটিং এর পরে কি আমার 30 মিনিট সময় থাকবো কিনা, ঠিক আছে, এটা এখানে সিলেক্ট করতে পারতেছি। মিটিং এর ডিউরেশন কত মিনিট হইতেছে এটা সিলেক্ট করতে পারতেছি। মিনিমাম স্কেজুলিং নোটিস, অর্থাৎ একজন মানুষ আজকে আমার লিঙ্কটা পাইছে অ্যাপয়েন্টমেন্ট বুক করা, সে কি আজকে অ্যাপয়েন্টমেন্ট বুক করে ফেলতে পারবে, নাকি হচ্ছে আজ কালকে থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবে। মিনিমাম কতদিন পরে থেকে মানুষ অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবে, যেমন আজকে যদি আমি দিই তাহলে আজকে যদি 10 জন অ্যাপয়েন্টমেন্ট বুক করে ফেলতে পারে, তাহলে তো অনেক ঝামেলা, আমার তো অলরেডি কিছু অ্যাপয়েন্টমেন্ট আছে। ডেট রেঞ্জ, তা আমি মিনিমাম স্কেজুল নোটিস 1 দিন দিলাম। ডেট রেঞ্জ মানে হচ্ছে নেক্সট কতদিন পর্যন্ত সে অ্যাপয়েন্টমেন্ট বুক করবে। এখন একজন মানুষ যদি 5 মাস পরে আমার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখে, তো আমার তো মনেই থাকবে না তার 5 মাস পরে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে, তাই না? তো এরকম এখানে সাধারণত তারও মন থাকবে না যে সে একটা অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে। একজন সাধারণত 16 ডেজ বা 2 সপ্তাহ এরকম দেওয়া হয়। প্রি বাফার টাইম, অর্থাৎ আমার তো মিটিং ইন্টারভাল আছে, আবার হচ্ছে মিটিং এর আগে কয় মিনিট আমি ফ্রি সময় চাই, দিলাম 15 মিনিট। পোস্ট বাফার টাইম 15 মিনিট, ঠিক আছে। বাফার টাইম, বাফার মিটিং একের পর এক মিটিং চলতে তো ঝামেলা, 15-10 মিনিট একটু সময় দিতে হবে না, এই জন্য। আবার হচ্ছে ম্যাক্সিমাম বুকিংস পার ডে, একদিনে কয়টা বুকিং অ্যাপয়েন্টমেন্ট আমি নিব। আমি বললাম একদিনে আমি সর্বোচ্চ 4টা অ্যাপয়েন্টমেন্ট নেবো, এর বেশি নিব না, তাহলে 4টার বেশি আর কেউ বুক করতে পারবে না। ম্যাক্সিমাম বুকিংস পার স্লট, একই টাইমে কয়জন অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবে, আর একজনই সাধারণত থাকে, ঠিক আছে। ওকে, আচ্ছা এগুলোই আমি সেভ চেঞ্জ করে দিলাম। এখানে ফর্ম আছে লোক অ্যাপয়েন্টমেন্ট। বিজি একটা লুক ছিল। বিজি একটা খুবই এটা দরকার পড়ে না, এটা হচ্ছে এমন কিছু অনেক সময় দেখা যায় যে তোমার অ্যাপয়েন্টমেন্টে তোমার এখানে যায় দেখে সব ফাঁকা, মানে যে কোনো দিন আমি চাইলে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবো। তো মানুষ দেখে মনে করবো যে এই লোক তো বেকার, এর তো কোনো কামই নাই, সব যে কোনো দিন আমি যার সাথে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবো। তো এটা যদি আমি সিলেক্ট করে দিই লুক বিজি, তাহলে এটা হচ্ছে ধর আমি দিয়ে দিলাম যে 5%, তাহলে 5% সময় অটোমেটিকলি এটা হইতেছে ব্লক করে দিবে ক্যালেন্ডার। 5% সময় যেখানে হচ্ছে অন্য কেউ কেউ অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবে না, তখন হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে আসতেছে সে আইসা দেখবে যে যে ক্যালেন্ডার এত খালি কম, তার মানে এই লোক তো অনেক বিজি, অনেক বিজি, তার তাই সময়ের মূল্য আছে। এটার ফাংশন এটা, ঠিক আছে। আচ্ছা, ফর্মে এখানে সাধারণত ফর্ম সিলেক্ট করা যায়, কোন ফর্মটা তারা সাবমিট করবে। পেমেন্টস বললাম আগেই। নোটিফিকেশন, অ্যাপয়েন্টমেন্ট বুক করার সময় কে নোটিফিকেশন পাবে, কি কোন চ্যানেলে পাবে, এগুলো এখানে সিলেক্ট করা যায়। আরো অনেক বিস্তারিত বিষয় আছে এখানে, তেমন ইম্পর্টেন্ট না। আচ্ছা, এখন আমি এটাকে সেভ করছি, এখন এটাকে আমি শেয়ার ক্যালেন্ডারে যাব, দিয়ে হচ্ছে আমি ক্যালেন্ডার কি নাম দিছিলাম আমরা, সেলস ক্যালেন্ডার না, কোথায় গেল এটা,
2 নাম্বার পেজে মনে হয় সেলস ক্যালেন্ডার। আচ্ছা, এখানে স্কেডিউলিং লিংক, এখানে স্কেডিউলিং লিংকে আমরা ক্লিক করলাম। তো এই লিংকটা চাইলে আমরা শেয়ার করতে পারি। এই যে এই যে এখানে দেখো, স্লট সিলেক্ট করার আগে কি আসছে, নাম আসছে। ঠিক আছে না? আগে আমাদের একটা ফর্ম সাবমিট করতে হবে, তারপরে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট বুক করব। এটার কারণটা হইতেছে আমরা যে না, এটার কারণটা হইতেছে আমরা এই যে এখানে একটা অপশন সিলেক্ট করছিলাম, স্টাফ কন্টাক্ট রাউটিং প্রেফারেন্সেস। এখানে বলছি যে অলওয়েজ বুক উইথ এ কন্টাক্ট অ্যাসাইন ইউজার, অর্থাৎ যার কাছে লিডটা অ্যাসাইন করা আছে তার সাথে অ্যাপয়েন্টমেন্ট বুক হবে। এখন এই জন্য হচ্ছে সিস্টেম আগেই ফর্মটা সাবমিট করতেছে, কারণ হচ্ছে আগেই যদি আমি ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার না জানি, তাহলে কি আমি জানবো যে এই কন্ট্যাক্টটা কার কাছে আছে? সেই জন্য সে আগে হচ্ছে ফর্মটা নিতেছে। কিন্তু আমি যদি এটাকে অন অফ করে দিই, প্রি অ্যাসাইন থ্রু দিয়ে দিই, তাহলে অ্যাপ্লাই দিই, আবার সেভ দেই, আবার এখানে আসি, এটাকে রিফ্রেশ করি। এটাকে মনে হয় আবার রিফ্রেশ করলে হবে না। উম, এখান থেকে পার্মানেন্ট লিঙ্কটা আমি নেই, নিয়ে এখানে এখানে দিই। এটা আবার চলে আসতেছে। এটা মনে হয় সময় লাগবে কিছুক্ষণ নাকি। আচ্ছা, আবার দেখি তাহলে কি প্রবলেমটা হয়েছে। এটাকে এডিট করি। ফর্ম তো থাকবে, স্টাফ এন্ড লোকেশন অপটিমাইজ ফর অ্যাভেলেবিলিটি। ঠিক আছে, অ্যাভেলেবিলিটি ঠিক আছে, অ্যাডভান্স অপশনস, ফর্ম এন্ড কনফার্ম। আচ্ছা, আর একটা বিষয় এখানে, সেটা হচ্ছে এই যে ডেট এন্ড টাইম সিলেক্টর আছে পরে, ফর্মটা আছে আগে। এই যে এখানে এটাকে আমি উল্টা করে দিলাম। ঠিক আছে, সাধারণত এটা এরকম থাকে না, আগে ডেট এন্ড টাইমই থাকে। স্টেপ, আমাদের যে স্টেপটা আছে সেই স্টেপটা কি হবে? তো এরকম ডেট এন্ড টাইম, এই যে। তো যখন কেউ আমার এই লিঙ্কটা পাবে, সে হচ্ছে এরকম একটা পেজ দেখবে, যেখানে হচ্ছে সে কোন দিন অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চায়, এটা সিলেক্ট করবে। ডে, টাইম জোন অটোমেটিকলি সিলেক্ট হবে। আমি ঢাকা থেকে বুক করতেছি, সেই জন্য আমার, কেউ যদি আমেরিকা থেকে বুক করে, সে আমেরিকার টাইম দেখবে। তাহলে এখানে আমি মানডে সিলেক্ট করলাম, মানডে থেকে তারপরে হচ্ছে আমি 10 AM সিলেক্ট করলাম, তারপরে আমি ফর্ম সাবমিট করব, অ্যাপয়েন্টমেন্ট বুক করব। 017 17 43। আচ্ছা, আমি একটা র্যান্ডম নাম্বার দিই, নাহলে তো আমার সবাই কল করবো পরে। আহ আচ্ছা, এই তো। তাহলে আমি পেয়ে গেলাম আমার অ্যাপয়েন্টমেন্ট, সবকিছু হয়ে গেল, অ্যাপয়েন্টমেন্ট বুক হয়ে গেল। এখন যদি আমি সেই ক্যালেন্ডারে যাই, তাহলে আমি এখানে দেখতে পারবো, হুম। অ্যাপয়েন্টমেন্টটা দেখতে পারবো। অ্যাপয়েন্টমেন্ট এখানে দেখার জন্য আমাদেরকে অ্যাপয়েন্টমেন্টটা আগে সিলেক্ট করতে হবে, যে আমি কোন অ্যাপয়েন্টমেন্ট। অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম হয়েছে। ঠিক আছে, এখানে সেলস ক্যালেন্ডারটা যদি সিলেক্ট করে দিই, তাহলে হচ্ছে আমি দেখতে পারবো সেলস ক্যালেন্ডারে অ্যাপয়েন্টমেন্টটা। তো এটা মনে হয় মানডেতে, মানে নেক্সট মানডেতে আসছে। এই মানডেতে অ্যাপয়েন্টমেন্টটা বুক হয়ে গেছে। অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি এখানে অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস। আচ্ছা, এই যে কন্ট্যাক্টের যে প্রোফাইল আছে, সেই প্রোফাইলে কিন্তু অনেক কিছু ইনফরমেশন এখন আছে, যেগুলো আমরা দেখতে পারি। এগুলো হচ্ছে আস্তে আস্তে একটার পর একটা শিখতে শিখতে আসবে। তো এখানে কন্ট্যাক্টের নাম দেখতে পারতেছি। এখানে আমরা চাইলে একটা ট্যাগ অ্যাড করতে পারছি, অলরেডি এক্সিস্টিং ট্যাগ অ্যাড করতে পারি, বা নতুন একটা ট্যাগ অ্যাড করতে পারি। অল ফিল্ডস মানে হচ্ছে কন্ট্যাক্টের যত ইনফরমেশন আছে, এগুলো ফোল্ডার, কন্ট্যাক্ট নামে ফোল্ডারে কন্ট্যাক্টের ইনফরমেশন আছে। আমরা চাইলে এখানে যে কাস্টম ফিল্ড বানাই ফেলতে পারি, এবং সেই ফিল্ডে সেই ইনফরমেশন থাকতে পারে। আমরা চাইলে এই যে ফাইল আপলোড করতে পারি, সিভি ক্যারিয়ারের ক্ষেত্রে, এডিশনাল ইনফরমেশন। এভাবে চাইলে আমরা একটা কন্ট্যাক্টের আন্ডারে অনেক ধরনের ডেটা এখানে সেভ করে রাখতে পারি। আবার এখানে অ্যাক্টিভিটি দেখতে পারি, যে এই কন্ট্যাক্ট আমাদের কি কি ভিজিট করছে, আমাদের পেজ ভিজিট করছে, আমাদের অ্যাপয়েন্টমেন্ট ফর্ম সাবমিট করছে, আমাদের কন্ট্যাক্ট ক্রিয়েট হয়েছে তারপরে অ্যাপয়েন্টমেন্ট বুক করার মাধ্যমে।
তারপর সে একটা ইমেলও পাইছে, এটা আমরা দেখতে পারতেছি, না অ্যাপয়েন্টমেন্ট বুক হয়ে গেছে এটা দেখা যাচ্ছে এখানে, তাই না? তো ডিএনডি, ডিএনডি মানে হচ্ছে ডু নট ডিস্টার্ব। এখন একজন ক্লায়েন্ট সে হচ্ছে এসএমএস আর ইমেল পাইতে চায় না আমাদের কাছ থেকে, তাহলে আমরা তাকে হচ্ছে এরকম ডিএনডি দিয়ে দিতে পারি। এটা হচ্ছে সে ডিএনডি ফর অল দ্য চ্যানেলস, অথবা আমরা চাইলে শুধু টেক্সটের জন্য ডিএনডি দিতে পারি আর ইমেলের জন্য ডিএনডি দিতে পারি। অ্যাকশনস, এখানে হচ্ছে আমরা ট্যাগ অ্যাড করতে পারি আবার। ক্লায়েন্ট পোর্টাল আছে, সেটা আমরা পরে দেখবো। ওয়ার্কফ্লো আমরা অলরেডি দেখছি, তো আমরা চাইলে ম্যানুয়ালি কাউকে এই ওয়ার্কফ্লোতে অ্যাড করতে পারি। আমরা কিছু অপরচুনিটি দেখতে পারি, যেগুলো আমরা আস্তে আস্তে দেখবো অপরচুনিটি কোথায় আছে। ঠিক আছে, বাম সাইডে আমাদের এখানে অ্যাক্টিভিটি, এখান থেকে অ্যাসোসিয়েটস দেখা দেখা যেতে পারে, অপরচুনিটিস আছে দেখতে পারি, টাস্ক লিস্ট দেখতে পারি, টাস্ক ক্রিয়েট করতে পারি, এই অপশনগুলো আছে। তো আমাদের যেটা করতে হবে, এই যত অপশন আছে সবগুলো অপশন একটা একটা করে দেখতে হবে, এবং এই অপশনগুলোতে কি কি কাজ করা যায় না করা যায় এগুলো আর কি দেখতে হবে, ঘেটে ঘেটে দেখতে হবে। মানে এমন কোন অপশন এই সফটওয়্যারে বাকি রাখা যাবে না যেটা তুমি চেক করো নাই। কন্টাক্টস আপডেট এখানে আছে, এখানে আজকে আছে, মানে যা আছে সব গুতাইতে হবে। আমার চোখের সামনে যতগুলো অপশন আছে সবগুলো অপশন ক্লিক করতে হবে এবং দেখতে হবে যে এই অপশনে কি আছে, এটা কি কাজ করে, এই বিষয়গুলো দেখতে হবে। না দেখলে এগুলো আহ আসবে না, এগুলো শেখা হবে না। ঠিক আছে, তো এইভাবে ক্যালেন্ডার, এখানে অ্যাপয়েন্টমেন্টের একটা লিস্ট ভিউ আছে, যেটা একের পর এক অ্যাপয়েন্টমেন্ট এখানে দেখা যাবে। ক্যালেন্ডার সেটিং ক্লিক করলে তো ক্যালেন্ডার সেটিংস এ আসতেছি। তো ক্যালেন্ডার সম্পর্কে তোমাদের আর কি বিস্তারিত আর জানানো সম্ভব না, কারণ হচ্ছে অনেক কিছু, এখানে অনেক ধরনের ক্যালেন্ডার, তবে বেসিক এটাই। তো কানেক্টরস এখানে হচ্ছে আমরা ক্যালেন্ডারকে গুগল ক্যালেন্ডারের সাথে কানেক্ট করে দিতে পারি আমাদের, তাহলে হচ্ছে আমরা এই অ্যাপয়েন্টমেন্ট গুলো আমাদের গুগল ক্যালেন্ডারে যাই দেখবো। ঠিক আছে, এভাবেই হচ্ছে গুগল ক্যালেন্ডারের ইউজ হয়। তাহলে আমরা গুগল ক্যালেন্ডারে গেলাম, এরপরে এখানে আমি চাইলে হচ্ছে এই যে মানডে, সানডে, মানডে আমার এখানে আসতেছে না, কারণ হচ্ছে আমার কানেক্ট করা নাই প্রপারলি। কানেক্ট করা থাকলে এগুলো চলে আসবে। ঠিক আছে, এরকম। তো ক্যালেন্ডার সিঙ্কিং, কিভাবে সিঙ্ক করতে হয় এইসব কিছু, ভিডিও কনফারেন্সিং জন্য জুম, এগুলো কিভাবে কি করতে হয় এগুলো বিস্তারিত শিখতে হবে। আচ্ছা, এখন কোশ্চেন টাইম, কোশ্চেন আনসার। কার কোনো কোশ্চেন আছে উম আজকে সারাদিনের যা কিছু শেখা হইলো এর মাঝে? কোশ্চেন বলতে এখন নিজে নিজে আর কি গাইটা গাইটা ওটা যদি ক্লিক ক্লিক করে যদি দেখি তারপরে প্রবলেম পড়লে কোশ্চেন আবো, এখন তো আপাতত নাই। ঠিক আছে, তাহলে কালকে আমরা শিখবো অপরচুনিটিস, কন্টাক্টস, তারপরে হচ্ছে অটোমেশনে যাব না, আগে অপরচুনিটিস দেখবো, কন্টাক্টস দেখবো, মার্কেটিংটা দেখে ফেলবো, সাইজটাও দেখে ফেলবো, মেম্বারশিপে যাব না, মিডিয়া রিসোর্স দেখে ফেলবো, রিপোর্টিং দেখে ফেলবো, এগুলো খুবই ইজি। তারপরে আমরা একদিন শুধু ওয়ার্কফ্লো দেখবো। ওয়ার্কফ্লো 2-3 দিন সময় লাগতে পারে, ওয়ার্কফ্লোটাই আসলে মূলত মেইন। আর সাইটস এখন আর তেমন প্রয়োজন পড়ে না, কারণ এখন তো আমরা এআই দিয়ে সাইট করি। তারপরে ওদের এআই স্টুডিও আছে যেখানে সাইট টাইট ক্রিয়েট করা যায়। হুম। ঠিক আছে, ওকে, তাহলে আজকের জন্য এখানে সমাপ্ত। যা যা শিখাইলাম সবকিছু বিস্তারিত প্র্যাকটিস করো, যা যা আছে সব একটা একটা করে অপশন দেখো। ওকে।